ভাই দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করিস না। আমায় মাফ করে দে আপা। আমি তোকে অন্য কারোর হতে দিতে পারবো না। কথাটা বলেই রাজা সুমির শাড়ি একটানে খুলে ফেলে। ব্লাউজের কাঁধের কিছুটা অংশ টানাটানির কারণে ছিঁড়ে গেছে। সুমি তখন পুরোপুরি দিশেহারা। চিলেকোঠা ছোট স্যাঁতসেঁতে ঘরটায় ধুলো আর 15 দিনের অদ্ভুত গন্ধ। তার চোখে জল নয়, যেন আগুন জ্বলছে। সে জানে আজ তার বিয়ে। হলুদ শাড়ির নিচে লাল বেনারসি আর গহনা পরার কথা ছিল এই সময়টাই, অথচ সে আজ এখানে নিজের মামাতো ভাই রাজার হাতে অসম্মানের মুখে। সুমির বিয়ে উপলক্ষে গত 2 দিন ধরে বাড়িতে আত্মীয় স্বজনে গমগম করছে। চারিদিকে উৎসবের আমেজ, হাসি খুশি আর আনন্দের কোলাহল। কিন্তু এই চিলেকোঠার ঘর, যা মূলত পুরনো জিনিসপত্র রাখার গুদাম, সেখানে যেন জমাট বেঁধে আছে এক থমথমে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা সুমির শ্বাস রুদ্ধ করে দিচ্ছিল। রাজা তুই কি করিস? তোর মাথায় কি কিচ্ছু নেই? নিচে সবাই। সুমি ফিসফিস করে বলার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল ভয়ে, লজ্জায় আর তীব্র হতাশায়। রাজা সুমির চেয়ে বছর তিনেকের ছোট, কিন্তু তার চোখের দৃষ্টিতে এখন বয়সের সেই সরলতা নেই, বরং আছে এক অদ্ভুত অধিকারবোধ আর দৃঢ়তা। রাজা সুমির হাত চেপে ধরে টেনে নিয়ে আসে ঘরের কোণায়, যেখানে আলো ছায়ার খেলা। নিচে সবাই আছে বলেই তো, আর সেই কারণেই তো আমি তোকে এখানে এনেছি আপা। রাজার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতেও এক ধরনের জেদ মেশানো। তোর বিয়ে হচ্ছে আপা অন্য কারো সাথে, যাকে তুই চিনিসও না ভালো করে। আমি তোকে যেতে দিতে পারবো না। সুমির মুখে তীব্র ঘৃণা। কে তুই? কে তুই আমায় আটকানোর? তুই আমার ভাই রাজা, মামাতো ভাই, 3 বছরের ছোট। কি ভেবে এসব করছিস তুই? তুই কি জানিস এর ফলটা কি হতে পারে? আমি জানি আপা, আমি জানি তুই হয়তো আজীবনের জন্য আমায় ঘৃণা করবি, মাফও করবি না কখনো। কিন্তু আমি এটা না করে পারলাম না। কাল যদি তোর বিয়েটা হয়ে যায়, আমি মরে যাব আপা। আমি তোকে মন দিয়ে ভালোবাসি, ছেলেবেলা থেকে বাসি। সুমির বিস্ময়, রাগ আর হতাশা যেন পাহাড়ের মতো চেপে বসল। ভালোবাসিস? ভালোবাসা? এটা কোনো ভালোবাসা? ছি, এই নোংরা কাজটাকে তুই ভালোবাসার নাম দিচ্ছিস? রাজা তুই আমার ভাই, আমার পুচকে ভাই। সুমির কথা শেষ না হতেই রাজা আরও কাছে এগিয়ে এলো। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে তার কাছ থেকে এতটুকুও সরল না। সে জানে সুমিকে সে তার মনের কথা কোনোদিনও বোঝাতে পারবে না, এত বছরও বোঝাতে পারেনি। তার এই পাগলামো ভালোবাসার কোনো দাম নেই সুমির কাছে, কিন্তু তার কাছে সুমি সব। বিশ্বাস কর আপা, আমি তোকে অসম্মান করতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোর বিয়েটা ভাঙতে হবে। তুই অন্য কারো সাথে সুখী হতে পারিস না, যখন আমি তোকে এতটা ভালোবাসি। কথাটা বলেই রাজা সুমির ছেঁড়া ব্লাউজের বাকি অংশটুকু টেনে খুলে দিল। তার শরীর এখন প্রায় উন্মুক্ত, কেবল পেটিকোটের আবরু। সুমি এবার আর শুধু কাঁদে না, বুক ফাটিয়ে চিৎকার করে ওঠে। কিন্তু চিলেকোঠার ঘর, বাইরের উৎসবের কোলাহল সেই চিৎকারকে গ্রাস করে ফেলে। নিচে ঢোলের শব্দ আর শাঁখের আওয়াজে সুমির আর্তনাদ চাপা পড়ে যায়। রাজা তখন বাধ্যের মতো সুমির এলোমেলো শরীরে নিজের শার্টের ছেঁড়া অংশগুলো মাখিয়ে দেয়। তার চোখে তখন জল আর মুখে এক অদ্ভুত কষ্টের হাসি। সে এখন এক নিষ্ঠুর খেলা খেলছে, যেখানে সে নিজেই সবচেয়ে বড় শিকার। সুমি তখন শক্তিহীন, তার শরীরের সব শক্তি যেন শুষে নিয়েছে রাজার এর নিষ্ঠুরতা। সে মেঝেতে বসে পড়ে। তুই তুই কি করলি এটা? রাজা তুই শেষ করে দিলি সব, আমার সম্মান, আমার জীবন।
রাজা হাঁটু গেড়ে সুমির সামনে বসে, নিজের চুল খামচে ধরে। আমি জানি আপা, আমি সব জানি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। এখন আমি তোকে বাঁচাবো, তোর বিয়েটা ভেঙে দেব। সবাই দেখুক, দেখুক তোর চরিত্রে কলঙ্ক লেগেছে। তারপর দেখবি আমি তোকে বিয়ে করে নেব, সব ঠিক করে দেব। আপা, আমাকে ছাড়া তোর আর কেউ নেই। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ, সাথে মায়ের গলা। সুমি কোথায় গেলি তুই? সবাই যে তোকে খুঁজছে মা। নিচে চল, আর দেরি করিস না। সুমির মায়ের গলা শুনে রাজা দ্রুত তার নিজের জামাকাপড় এলোমেলো করে নেয়। নিজের হাতে কালির দাগ লাগিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করেন। এরপর সে সুমির ছেঁড়া শাড়িটা মেঝেতে ফেলে দেয়। এবার সে উঠে দাঁড়িয়ে জোর করে সুমিকে নিজের কোলে তুলে নেয়। তোর মা এসেছেন আপা, এবার আমার নাটক শুরু। ফিসফিস করে বলে রাজা। তার চোখে এক হিংস্র আনন্দ। সে জানে আজ তার ভালোবাসার জন্য সে যে ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে, তার ফল কি হতে পারে। কিন্তু সে ভয় পেল না। ভালোবাসা তার সব ভয়কে গ্রাস করেছে। দরজা ভাঙার শব্দ হয়। সুমির মা ভেতরে প্রবেশ করেন, সঙ্গে কয়েকজন আত্মীয়া। ঘরে তখন অর্ধনগ্ন সুমি রাজার কোলে। সুমির শরীর থেকে তখনও উষ্ণতা বের হচ্ছে, আর রাজার ঠোঁটে এক বিকৃতি হাসি। সুমির মা পাথর হয়ে যান। তার মুখ থেকে কোনো কথায় বের হয় না, শুধু বিস্ফারিত চোখে দেখেন এই দৃশ্য। অন্যান্য আত্মীয়দের চাপা ফিসফিস শুরু হয়ে যায়। রাজার মুখে তখন বিজয়ীর হাসি। তার পরিকল্পনা সফল। এখন শুধু শেষ দৃশ্যের অপেক্ষা। আমাকে আমাকে ক্ষমা করে দাও মামি। আমি আমি সুমিকে আমি সুমিকে ছাড়া থাকতে পারলাম না। সুমির মায়ের হাত থেকে শাকের থালাটা ধপাস করে মেঝেতে পড়ে গেল। সেই শব্দে যেন উৎসবের সমস্ত কোলাহল এক রহমায় থেমে গেল। নিচে তখন সবাই হতভম্ব। রাজা তার ভয়ঙ্কর পরিকল্পনায় সফল হয়েছে, কিন্তু এর পরিণতি কি হবে? সুমির মা, বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন এবং বরপক্ষ এই দৃশ্য দেখে কি সিদ্ধান্ত নেবে? এই চরম সংকটে সুমির জীবনে কোন দিকে মোড় নেবে? এই চরম সংকটে সুমির জীবন কোন দিকে মোড় নেবে? সুমির মায়ের হাত থেকে শাকের থালাটা ধপাস করে মেঝেতে পড়ার সাথে সাথেই যেন সমস্ত শুভকণের শব্দ থেমে গেল। থালার শব্দ শুনে আর সুমির মায়ের পাথরের মতো চেহারা দেখে নিচে থেকে বরযাত্রীর কিছু লোক এবং বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন দ্রুত চিলেকোঠার দরজার দিকে ছুটে আসে। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে মা, মা, কি হয়েছে? সুমি? দৃশ্য দেখে তুলির হাত থেকে মিষ্টির থালা পড়ে যায়। সে যেন বাকরুদ্ধ। সুমির বড় বোন তুলি এক লহমায় পরিস্থিতি আঁচ করতে পারে। দিদি হওয়ার সুবাদে সুমির প্রতি তার টান গভীর। চোখের পলকে সে বুঝে যায় কি সর্বনাশ ঘটে গেছে। সে চিৎকার করার বদলে দ্রুত জ্ঞান ফিরে পেয়ে ঘরের কোণ থেকে একটি শাড়ি টেনে আনে। রাজা, ছেড়ে দে ওকে। তুলি রাজার দিকে না তাকিয়ে সুমির দিকে ছুটে যায় এবং উন্মুক্ত প্রায় সুমিকে দ্রুত সেই শাড়িটি দিয়ে আড়াল করে নেয়। সুমি তখন পুরোপুরি অচেতন, প্রায় শুধু ফোপাচ্ছে, চিৎকার করতে করতে। রাজা, রাজা, তুই কি করছিস? সুমির বাবা রুদ্ধশ্বাসে ঘরের ভেতর প্রবেশ করেন। তার চোখ ক্রোধে রক্তবর্ণ। তার বিয়ের দিন তার মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তোকে আমি আজ জানে মেরে ফেলবো। সুমির বাবা কিছু বোঝার আগেই রাজার ওপর ঝাঁপিয়ে পড়েন। রাজার হাতে পিঠে এলোপাতারি কিলঘুষি পড়তে থাকে। রাজা আঘাত পেয়েও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না। সে স্থির। তার চোখে তখনও এক ধরনের জেদ আর আত্মতৃপ্তির ছায়া। সে জানে এই মার তার প্রাপ্য, আর এর ফলস্বরূপ তার উদ্দেশ্যও সফল হবে। মারো, আমাকে মেরে ফেলো মামা, কিন্তু আমি সুমি আপাকে অন্য কারোর হতে দিতে পারবো না। আমি ওকে ভালোবাসি।
রাজার এই স্বীকারোক্তি এবং চিৎকার যেন আগুনে ঘি ঢেলে দেয়। বাইরে তখন ভিড় আরও বেড়ে গেছে। বরযাত্রীর পক্ষ থেকে প্রধান ব্যক্তি এবং ঘটক ভেতরে ঢুকতেই এই দৃশ্য দেখেন। সুমির বাবার উন্মত্ত মারধর, সুমির অচেতন অবস্থা, তুলির কান্না আর রাজার ঔদ্ধত্য। এ কি হচ্ছে এখানে? সি সি, এ কেমন পরিবার? এ কি দেখলাম আমরা? সর্বনাশ, এ কি কেলেঙ্কারি! আপনারা আমাদের এত বড় অপমান করলেন। সুমির বাবা মারতে মারতে হাঁপিয়ে ওঠেন। তুলি সুমিকে শক্ত করে ধরে ফিসফিস করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সুমির মা তখন মেঝেতে বসে মাথায় হাত দিয়ে অঝরে কাঁদছেন। পুরো বাড়ি জুড়ে তখন আনন্দের কোলাহল নয়, এক বিকট হইচই আর কান্নার রোল। বরযাত্রীর পক্ষ থেকে চূড়ান্ত অপমান শুরু হয়ে যায়। আপনাদের মেয়ে বিয়ের দিন অন্য ছেলের সাথে, তাও আবার ভাই। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? আমাদের ছেলের জীবনটা আপনারা নষ্ট করতে চেয়েছিলেন। কাপা গলায়, আপনারা বিশ্বাস করুন, আমরা জানতাম না এই ছেলেটা ও একটা পাগল। ওর মতিভ্রম হয়েছে, আমরা ক্ষমা চাইছি। কিন্তু বরপক্ষের লোকজনের ক্রোধ তখন চরমে। তারা আর কোনো কথা শুনতে রাজি নয়। আপনারা এই কলঙ্কের জন্য ক্ষমা চাইছেন। আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। এই বিয়ে হবে না। জীবন থাকতেও আমাদের ছেলে এমন মেয়েকে বিয়ে করবে না। কথাটা বলেই বরপক্ষের প্রধান উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে হনহন করে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। তাদের দেখা দেখি অন্যান্য বরযাত্রীরাও দ্রুত গুটিয়ে নিতে শুরু করে। তারা তাদের ব্যাগপত্র, উপহারের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রীর জন্য সাজানো গাড়িগুলো একে একে বাড়ির সামনে থেকে বিদায় নিতে শুরু করে। তাদের যাওয়ার পথে কোনো সানাই ধ্বনি নেই, শুধু ঘৃণা আর অপমানের নীরব ঢেউ। মুহূর্তের মধ্যেই উৎসবের বাড়িটা শ্মশানের নিস্তব্ধতা লাভ করে। শুধু পড়ে থাকে ভাঙা থালা, লুটিয়ে থাকা শাড়ি আর সুমির কান্নার ক্ষীণ আওয়াজ। রাজা তখনও মেঝেতে বসে আছে, সুমির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে। সুমির বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার মেয়ে অপমানের শিকার, তার স্বপ্ন ভেঙে চুরমার, আর তার পরিবারের সম্মান ধুলোয় মিশে গেছে। তার আর কিছু বলার বা করার শক্তি নেই। রাজার দিকে তার শুধু তীব্র ঘৃণা আর ক্রোধের দৃষ্টি। বিয়ে ভেঙে যাওয়ায় রাজার উদ্দেশ্য সফল হলো। সুমির ভবিষ্যৎ এখন অন্ধকারে। সমাজের চোখে সে কলঙ্কিনী। এই ঘটনার পর রাজা, সুমি ও তাদের পরিবারের জীবন কি মোড় নেবে? রাজা কি তার প্রতিশ্রুতি উদ্ধারকারী হতে পারবে? বরযাত্রী বিদায় নেওয়ার পর বাড়ির উৎসবের আলো নিভে যায়। পড়ে থাকে শুধু ছন্নছাড়া অপমানের আধার। সারা রাত বাড়ির সবাই নির্ঘুম কাটায়। ভোরের আলো ফুটতেই গ্রামের লোক জড়ো হতে শুরু করে। সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সন্ধ্যায় গ্রামের বটতলায় সালিশ ডাকা হলো। বটগাছের নিচে পাতা হয়েছে পুরনো শতচ্ছিন্ন মাদুর। চারপাশে ঠিক ঠিক করছে উৎসুক জনতা। কয়েকটা কেরোসিনের বাতি জ্বলছে টিমটিম করে, যার আলোয় দৃশ্যটা আরও বেশি ভীতিকর লাগে। মাতব্বররা বসে আছেন কাঠিন্য নিয়ে। তাদের চোখে কোনো দয়া বা মমতা নেই, শুধু বংশের ইজ্জত হারানোর ক্রোধ, গম্ভীর ও দৃঢ় কণ্ঠে। এমন কলঙ্কের কথা এই গ্রামে 100 বছরেও কেউ শোনায়নি। বিয়ের দিন নিজের ফুফাতো ভাইয়ের সাথে, এ কোনো পাপের ফল। রাজার বাবা লজ্জায় মাথা নত করে আছেন, তার শরীর কাঁপছে। গতকালের মারধরের চিহ্ন রাজার মুখে স্পষ্ট, কিন্তু তার চোখ এখনও জেদি আর বেপরোয়া। তুলি সুমিকে প্রায় জোর করে সাদা থান কাপড়ের মতো একটি শাড়ি দিয়ে জড়িয়ে ধরে সালিশের সামনে নিয়ে আসে। সুমিকে দেখে মনে হচ্ছে সে যেন একটি জড়বস্তু, যার জীবন থেকে সমস্ত রং মুছে গেছে। তার দৃষ্টি শূন্য, তার শরীর কাঁপছে অসহায় ক্রোধে। সুমি, মা তুই বল, এই ছেলেটা তোকে জোর করেছে নাকি তোদের মধ্যে? সুমি মাথা নাড়াতে পারে না, তার গলার স্বর হারিয়ে গেছে। এই সালিশের কাছে মিথ্যা বলা আর তার চরিত্রকে আরও বেশি কলঙ্কিত করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। সে ফিসফিস করে, শুধু একটাই শব্দ উচ্চারণ করতে পারে, জোর জবরদস্তি। সুমির ক্ষীণ স্বর ভেতরের
সুমির ক্ষীণ স্বর ভিড়ের মধ্যে চাপা পড়ে যায়। মাতব্বর সুমির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। গ্রামের চোখে সুমি এখন কলঙ্কিনী। তার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই রাজার বয়ান শুনতে আগ্রহী। রাজা, তুই কেন এমন করলি রে? এই বংশের মুখে চুনকালি দিলি। তোর কি কোনো জ্ঞান নেই? ও পাগল হয়ে গেছে মাতব্বর, ওর বিচার করুন, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। চিৎকার করে ওঠে। তার কণ্ঠস্বরে কোনো ভয় নেই। না, ওকে তাড়াতে হবে না। আমি সব করেছি, জবরদস্তি করিনি। আমি আপাকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। ওকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবো না বলেই এই নাটক সাজিয়েছি। রাজার মুখে নাটক শব্দটি শুনে সুমি দ্রুত মাথা তোলে। তার চোখে বিদ্যুতের ঝলক। সে বুঝতে পারে তার মামাতো ভাই শুধু তার সর্বনাশই করেনি, চরম মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজের চোখে পুরোপুরি চরিত্রহীন বানিয়ে দিয়েছে। রাজা, তুই তুই মিথ্যা বলছিস। সুমিকে উপেক্ষা করে মাতব্বরদের দিকে তাকাই। আমি ওকে বিয়ে করতে চাই। আমি জানি সবাই আমাকে খারাপ ভাববে, কিন্তু ওকে বাঁচাতে, ওর হারানো সম্মান ফেরাতে আমার ওকে বিয়ে করা প্রয়োজন, নইলে বরপক্ষ ফিরে আসবে না। ক্রোধে চোখ শুরু করে। তোর এই ভালোবাসার বলি আমাদের ইজ্জত গেল। এখন তোরা বিয়ে করবি? হ্যাঁ, এক্ষুনি আপনারা আমাদের বিয়ে দিন। ওর কলঙ্ক আমার হোক। মাতব্বরা একে অপরের দিকে তাকান। সমাজের চোখে সুমির কোনো ভবিষ্যৎ নেই। এক ঘর ভাঙা কলঙ্কিনীকে এখন কেউ বিয়ে করবে না। এই মুহূর্তে এই বিয়েটা না হলে সুমিকে হয়তো সমাজচ্যুত হতে হবে। গ্রামে একটাই ফিসফিস শুরু হয়, ইজ্জত বাঁচানোর একটাই পথ। গ্রামের ইজ্জত রক্ষাতে এবং এই গ্রামের মেয়েকে বাঁচানোর জন্য সালিশের ফায়সালা হলো, তোদের এখনই বিয়ে হবে, কোনো দেরি করা চলবে না। মাতব্বরের কথা শুনে গ্রামে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। সুমির বাবা পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। তার কোনো প্রতিবাদ করার শক্তি নেই। তার মেয়ে যার হাতে লাঞ্ছিত হলো, তারই জীবনসঙ্গী হতে চলেছে। তুলি সুমিকে ধরে কাঁদে, কিন্তু করার কিছুই নেই। রাজার মুখে তখন এক বিকৃত বিজয়ের হাসি। চিৎকার করে, হ্যাঁ, বিয়ে হবে, এখনই হবে। রাজার সেই হাসি দেখে সুমি তার শরীরের শেষ শক্তিটুকুও হারায়। সে মাথা ঘুরে তুলির কোলে ঢলে পড়ে। তার জীবন এখন রাজার হাতে, যে তাকে ভালোবাসার নামে এক ভয়াবহ নরকে ঠেলে দিয়েছে। গ্রামের নিস্তব্ধতা ভেঙে কয়েকজন দ্রুত ছুটল কাজী আনতে। বটতলার অন্ধকার কেরোসিনের ম্লান আলোয় এক কলঙ্কিত এবং অসম্মানের বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সালিশের সিদ্ধান্তে সুমি ও রাজার বিয়ে স্থির হয়, কিন্তু এই বিয়ে কি সত্যি সুমির সম্মান ফেরাতে পারবে, নাকি এটা হবে দুটি তিক্ত জীবনের শুরু? রাজার পাগলামো ভালোবাসার পরিণতি কি হবে? মাতব্বরের ঘোষণার সাথে সাথে বটতলা জুড়ে এক চাপা গুঞ্জন শুরু হলো। গ্রামের ইজ্জত বাঁচাতে এই বিয়ে ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। দ্রুত একজন লোক ছোটেন গ্রামের কাজের খোঁজে। ততক্ষণে জ্ঞান ফিরেছে সুমির, কিন্তু সে যেন এক জীবন্ত লাশ। সাদা থান কাপড়ের মতো যে শাড়ি দিয়ে তুলি তাকে ঢেকেছিল, সেই এক কাপড়েই তাকে বসতে হবে বিয়ের পিঁড়িতে, যা আসলে বটতলার ধুলো মাখা মাদুর। ফিসফিস করে, সুমি, ওঠ বোন, আর কাঁদিস না, যা হয়ে গেছে। তুলি সুমির হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। সুমির বাবা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখে শুধু অসহায় ক্রোধ। রাজার বাবার চোখে তখনও একই লজ্জা আর ভয়, কিন্তু রাজা স্থির। তার চোখে এক বিজয়ের ঔজ্জ্বল্য। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে হাজির হন। তার হাতে নিকাহনামা, চোখে রাজ্যের বিস্ময়। এত রাত্রে এমন কলঙ্কের বিয়ে তিনি আগে দেখেননি। আপনারা এই অসময়ে ঠিক আছে, কিন্তু কনেকে কি নতুন কাপড় পরানো সম্ভব ছিল না? বিরক্ত নিয়ে, কিসের নতুন কাপড়? যা আছে
তাতেই কাজ সারতে হবে। আগে কলঙ্ক ডেকে ইজ্জত বাঁচানো জরুরি। মাতব্বরের কড়া কথায় কাজী আর কিছু বললেন না। গ্রামের দুজন প্রবীণ সাক্ষী হিসেবে বসেন। সুমির বাবা বরপক্ষের লোক না থাকায় বাধ্য হয়ে সুমির অভিভাবক হিসেবে নিজের কর্তব্য পালনের জন্য এগিয়ে আসেন। রাজার দিকে তাকিয়ে, তুমি কি সুমিকে তোমার স্ত্রী হিসেবে কবুল করতে রাজি আছো? মোহরনা ধার্য করা হলো 1001 টাকা। দৃঢ় কণ্ঠে। কবুল, আমি রাজি। রাজার মুখে কোনো ইতস্তত ভাব নেই, তার চোখে শুধু সুমিকে নিজের করে পাওয়ার উল্লাস। এবার কাজী সুমির দিকে তাকান। সুমির মুখ শুকিয়ে কাঠ, তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। এই বিয়ে তার কাছে ভালোবাসার বন্ধন নয়, এক চরম লাঞ্ছনা এবং রাজার নিষ্ঠুরতার চূড়ান্ত প্রতীক। মা সুমি, তুমি কি রাজাকে তোমার স্বামী হিসেবে কবুল করতে রাজি আছো? সুমি কোনো উত্তর দেয় না, সে শুধু মাথা নাড়িয়ে নিজের অনীহা বোঝানোর চেষ্টা করে। তার গলার স্বর নেই, মুখে ভাষা নেই। নীরবতা ক্রমে বাড়তে থাকে। মাতব্বররা অধৈর্য হয়ে ওঠে। কিরে মেয়ে, চুপ করে আছিস কেন? কবুল বল, তোর ইজ্জত রক্ষার জন্য এই বিয়ে হচ্ছে। পাশের এক আত্মীয়া সুমির হাত ধরে ঝাঁকুনি দেয়। কবুল বলো মা, কবুল বলো। সুমি তখন নিজের ভেতরে সব শক্তি একত্রিত করে। সে কাঁপা কাঁপা গলায় যেন শেষ নিঃশ্বাস নিতে নিতে কবুল বলে। কবুল। কবুল শব্দটা যেন কোনো প্রতিজ্ঞা নয়, সুমির জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘণ্টা। কাজী দ্রুত নিকাহনামায় সই করান এবং ঘোষণা করেন যে আজ থেকে সুমি ও রাজা স্বামী স্ত্রী। বটতলার বাতাসে তখন শাঁখের আওয়াজ নেই, উলুধ্বনি নেই, আছে শুধু এক গভীর হতাশা আর অপমানের নীরবতা। এক কাপড়ে অনাড়ম্বরভাবে কলঙ্কের কালিমা মেখে তাদের বিয়ে সম্পন্ন হলো। নিকাহ শেষে সুমিকে ধরে তার নতুন শ্বশুরবাড়ি অর্থাৎ তার মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে সে কাল পর্যন্ত ছিল মেয়ে। আজ থেকে সে নতুন পুত্রবধূ। এই শ্বশুরবাড়িতেই তার লাঞ্ছনা শুরু হয়েছে। রাজা যেন তখন বিজয়ীর বেশে সুমির পাশে এসে দাঁড়ায়, ফিসফিস করে, এখন তুই শুধু আমার আপা, আমি তোর সব কষ্ট ভুলিয়ে দেব। রাজা সুমির হাত ধরার চেষ্টা করে, কিন্তু সুমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো হাত সরিয়ে নেয়। তার চোখে তখন ঘৃণার অবজ্ঞা। রাজার ভালোবাসা তাকে এক মুহূর্তে রানীর আসন থেকে নামিয়ে দিয়েছে কলঙ্কিনীর গ্লানিময় জীবনে। বিয়ে সম্পন্ন হলেও সুমি এবং রাজার সম্পর্ক এখন এক ঘৃণার বাঁধনে বাঁধা। সুমির শ্বশুরবাড়িতে তার জীবন কেমন হবে? রাজা কি সুমির ভালোবাসা ফিরে পেতে পারবে? এক কাপড়ে নিকাহ সম্পূর্ণ হওয়ার পর সুমিকে নিয়ে আসা হলো তার মামার বাড়ি, যা আজ থেকে তার শ্বশুরবাড়ি। এই বাড়ি তার অতি পরিচিত, কিন্তু আজ প্রতিটি ঘর, প্রতিটি আসবাবপত্র যেন অচেনা, শীতল আর ঘৃণায় ভরা। সুমিকে সোজা একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। উৎসবের সমস্ত জৌলি সরিয়ে ফেলা হয়েছে, যেন এই বাড়িতে কোনো শুভ কাজই হয়নি। স্বামীর দিকে কটমট করে তাকিয়ে, সব দোষ তোমার। কেন ছেলেকে এত প্রশ্রয় দিতে? আজ আমার বংশের নাম সব ডুবিয়ে দিল। ছি! বিরক্ত ও হতাশ কণ্ঠে রাজের বাবা বলেন, এখন এসব বলে লাভ কি? যা হওয়ার তো হয়েই গেল। এখন এদের নিয়ে কি হবে তাই ভাবো। সুমির শাশুড়ি এক দীর্ঘশ্বাস ফেলে সুমির ঘরের দিকে এগিয়ে যান। সুমি তখনও সেই এক কাপড়ে মাদুর পাতা মেঝেতে বসে আছে। চোখের জল শুকিয়ে গেছে, শুধু মুখটা ফ্যাকাশে। রুক্ষ কণ্ঠে, ও মহারানী, উঠে বসো। লজ্জা নেই? এখন নাটক করিস? তোর জন্য আমার ছেলের জীবন নষ্ট হলো, আমার মান সম্মান গেল। তুই তো জানতি ও তোকে ভালোবাসে, তাও কেন এমন করলি? কেন একটা কথাও বললি না আগে? ধীরে ধীরে মুখ তুলে, আমি কি বলবো ফুপু আম্মু, আমি তো শুধু ওর বোন ছিলাম। ও মিথ্যে বলেছে, জোর জবরদস্তি করেছে। বিদ্রুপের হাসি হেসে, বোন? বোন নাকি? তোর শাড়ি ছেঁড়া
ব্লাউজ ছেঁড়া, আর তুই বলছিস জবরদস্তি? গ্রামের লোক কি অন্ধ নাকি? সবাই দেখেছে কি হয়েছে। এখন রাজার ঘাড়ে দোষ চাপিয়ে তুই সতী সাজতে চাস? তোর মতো পুরোটা মেয়ে আমি দেখিনি। সুমির কানে এই কঠিন কথাগুলো যেন বিষ ঢেলে দেয়। এই বাড়ি তার আশ্রয় ছিল, আজ সেটাই তার কারাগার। তার কাকিমা, যাকে সে মায়ের মতোই শ্রদ্ধা করত, আজ তাকেই কুলোটা বলছে। তার পাশে এসে দাঁড়ানোর কেউ নেই। ঠিক তখনই দরজায় ট্যাক্সির হর্ন বেজে ওঠে। বাইরে থেকে হাঁক পড়ে, কোথায় গেলি সব? রাজা কোথায়? এই কি কেলেঙ্কারি শুনলাম? রাজার ছোট চাচা চাচি, যারা শহরে থাকেন এবং এই পরিবারের সবচেয়ে ধনী ও প্রভাবশালী সদস্য, তারা এসেছেন। তাদের সামনে ইজ্জত হারানোর এই গল্প গ্রামের সবাই জেনে ফেলেছে। এটা ভাবতেই সুমির শ্বশুর শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা দ্রুত ঘরের বাইরে আসেন, তীক্ষ্ণ কণ্ঠে, এ কী অবস্থা? আমরা শুনতে পেলাম রাজা নাকি নিজের মামার মেয়েকে বিয়ে করেছে, তাও বিয়ের দিন। সি, আমাদের ইজ্জত সব ধুলায় মিশে গেল। ছোট ভাই, তুই সব ভুল শুনেছিস, এমন কিছু না। ভুল শুনছি কেন? আমাদের ফোন করে বললে না? কেন এই কাজের বিয়ে দিতে গেলে? আর এই মেয়েকে, এ তো ঘরের মেয়ে। এসব কি হচ্ছে? রাজা কোথায়? ততক্ষণে রাজা সেখানে এসে দাঁড়ায়। তার মুখে তখনও এক অদ্ভুত মিশ্র অনুভূতি, বিজয়, কষ্ট আর অপরাধবোধ। আমি সুমি আপাকে ভালোবাসি কাকা। আমি ওকে অন্য কারোর হতে দিতে পারতাম না। ভালোবাসা? তোর এই ভালোবাসার জন্য আমাদের সমাজে মুখ দেখানো দায়। আমাদের ব্যবসার ক্ষতি হবে। এই মেয়েকে নিয়ে তুই শহরে যাবি না? এটা হতে পারে না। রাজার চাচি সুমির দিকে তাকান। সুমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। তার ছেঁড়া শাড়ির দিকে নজর যেতেই রাজার চাচি ঘৃণায় মুখ ফিরিয়ে নেন। এই নোংরা মেয়েকে আমাদের বাড়িতে ঠাঁই হবে না। এই সম্পর্ক আমি মানব না। এই শুধু আমাদের পরিবারের কলঙ্ক। রাজা, তুই ভুল করেছিস। তোর জীবন নষ্ট হলো, তুই ওকে ছেড়ে দে। আহত ও ক্রুদ্ধ হয়ে, না, আমি সুমি আপাকে ছাড়ব না। এই বিয়ে বৈধ, গ্রামের সবাই মেনে নিয়েছে। ওকে এখন আমি ছাড়া আর কেউ বিয়ে করবে না। রাজার কাকা তখন এগিয়ে এসে রাজার গালে সপাটে এক চড় বসিয়ে দেন। সেই চড়ের শব্দে সুমি কেঁপে ওঠে। তুই আমাদের কথা না শুনে এই কলঙ্কিনীকে নিয়ে ঘর করবি? তোর সব খরচ বন্ধ। শহরে তোর প্রবেশ নিষেধ। আর এই মেয়ের কি হবে? রাজার কাকা সুমির দিকে ইঙ্গিত করেন। সুমির শ্বশুর শাশুড়ি কোনো উত্তর দিতে পারেন না। তারা তাদের ছেলের ভবিষ্যৎ এবং নিজেদের সম্মান নিয়ে বেশি চিন্তিত। রাজা তখন সুমির হাত ধরে এগিয়ে আসে। ওর যা হবে আমার সাথে হবে। ও আমার স্ত্রী, ওর গ্লানি আমার গ্লানি। আপনারা যা খুশি করুন, ওকে আমি ছাড়ব না। সুমি রাজার দিকে তাকায়। ভালোবাসা নয়, তার চোখে এখন শুধুই এক গভীর তিক্ত ঘৃণা। এই ভালোবাসার জন্য রাজা তাকে অপমানের চরম সীমায় ঠেলে দিয়েছে। শহরে থাকা প্রভাবশালী আত্মীয়দের দিক থেকে সম্পূর্ণ অসহযোগিতা, আর গ্রামে শাশুড়ির প্রতিদিনের খোঁটা, এই হবে এখন সুমির নিত্যসঙ্গী। তার নতুন জীবনের শুরু হলো এক কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে। শহর থেকে আসা আত্মীয়দের অপমানের পর রাজা ও সুমির দাম্পত্য জীবনে আরও নতুন জটিলতা দেখা দেয়। রাজা তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করেছে, কিন্তু সুমির ঘৃণা কি আদৌ কমবে? এই দুজনের ভবিষ্যৎ সংসার কিভাবে চলবে যখন পরিবারের সমর্থনও তারা হারিয়েছে? সারা দিনের অপমান, সালিশের লাঞ্ছনা এবং প্রভাবশালী আত্মীয়দের তিরস্কারের পর রাত নামে। রাজার বাবার দেওয়া পুরনো ধুলোমাখা এক ঘরে সুমিকে নিয়ে আসে তুলি। এই ঘরটি তাদের নতুন বাসর ঘর। ঘরে কোনো সাজসজ্জা নেই, নেই কোনো শুভ্রতার চিহ্ন, শুধু একটা নড়বড়ে খাটে মলিন চাদর পাতা। তুলি সুমিকে বসিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখে জল। সুমি সেই এক কাপড়ে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাজা ঘরে প্রবেশ করে। তার চোখে তখনও জেদের আগুন, সাথে এক রাশ অপরাধবোধ ও ভালোবাসা মেশানো দৃষ্টি।
দরজা বন্ধ করে রাজা সুমির কাছে এগিয়ে আসে। আপা, সুমি। সুমি কোনো সাড়া দেয় না, সে পাথরের মতো স্থির। রাজা তার সামনে হাঁটু গেড়ে বসে, সুমির হাত ধরার চেষ্টা করে। সুমির শরীর কেঁপে ওঠে, সে দ্রুত হাত সরিয়ে নেয়। কর্কশ ভাঙা কণ্ঠে, আমার গায়ে হাত দিবি না। আহত স্বরে, কেন এমন করছিস সুমি? আমি তো তোর স্বামী এখন। আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমি শুধু তোকে বাঁচানোর জন্যই এসব করেছি। তোর সম্মান ফিরিয়ে দিতে চেয়েছি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, সম্মান? তুই আমার সম্মান ফিরিয়ে দিয়েছিস? তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই আমার ভাই ছিলি, আমার বিশ্বাস ছিলি, আর তুই ভালোবাসার নামে আমাকে সমাজের চোখে কলঙ্কিনী করেছিস। সুমির চোখে আগুন। সেই আগুনে রাজা যেন দগ্ধ হয়। সে বুঝতে পারে তার এই পাগলামি সুমিকে কত গভীর যন্ত্রণা দিয়েছে। আমাকে ক্ষমা করে দে আপা। আমি উপায় খুঁজে পাচ্ছিলাম না। কাল যদি তোর বিয়ে হয়ে যেত, আমি মরে যেতাম। আমি সহ্য করতে পারতাম না। দীর্ঘশ্বাস ফেলে, যা হতাশার চেয়েও বেশি কষ্টের। মরে যেতি? তুই মরে যেতি? আমার কথা ভাবলি না? এই যে আমি, আমার ভেতরে যা কিছু সুন্দর ছিল, যা নিয়ে আমি নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, সব তুই ছিঁড়ে ফেলেছিস। তুই আমাকে বাঁচাসনি রাজা, তুই আমাকে মেরে ফেলেছিস। সুমি আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হাউমাউ করে কেঁদে ওঠে। রাজা সুমিকে শান্ত করার জন্য কাছে যেতে চায়, কিন্তু সুমি তাকে ঠেলে সরিয়ে দেয়। দূরে থাক, তোর নোংরা স্পর্শ আমার সহ্য হবে না। তুই একজন নষ্ট, একজন ধর্ষক। যন্ত্রণা দিয়ে, সুমি, আমি তোকে। তুই আর কোনো কথা বলবি না। আমার কাছে তুই শুধু সেই ছেলে যে বিয়ের দিন আমাকে লাঞ্ছিত করে আমার জীবন কেড়ে নিয়েছে। আমার কাছে তুই একজন ভাই ছিলি, তার চেয়ে বেশি কিছু না। তোর এই ভালোবাসা শুধু আমাকে অপমান না, গ্লানি ছাড়ার কিচ্ছু দেয়নি। যন্ত্রণা নিয়ে, বাসর ঘরের নিস্তব্ধতা সুমির কান্নার শব্দে ভেঙে যায়। রাজা মাথা নিচু করে মেঝেতে বসে পড়ে। তার সমস্ত বিজয়, তার সমস্ত জেদ যেন এই এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে বুঝতে পারে এই বাসরটা তার জন্য ভালোবাসার সূচনা নয়, বরং সুমির ঘৃণার আগুনে তার ভালোবাসার দগ্ধ হওয়ার প্রথম মুহূর্ত। কাঁপা কাঁপা গলায়, আমাকে আর একটা সুযোগ দে সুমি। আমি সব ঠিক করে দেব, তোকে রানী করে রাখবো। আমি তোর জন্য সব কষ্ট সহ্য করব। ঠান্ডা হিসহিসে কণ্ঠে, আমার পায়ের নিচে, আমার সামনে আর কোনোদিন ভালোবাসার নাম নিবি না। আজ থেকে এই ঘরটা তোর জন্য কারাগার। তুই আমাকে জোর করেছিস, কিন্তু আমার মনকে জোর করতে পারবি না। তুই শুধু আমার স্বামী নামধারী একজন মানুষ, তার চেয়ে বেশি কিছু না। সুমির কথাগুলো রাজার বুকে তীরের মতো বেঁধে। সে আর কোনো কথাই বলতে পারে না। বাসর রাতে প্রদীপ নিভে যায়। ঘরের মধ্যে থাকে শুধু দুজন মানুষ, যারা একই বাঁধনে বাঁধা পড়েও একে অপরের থেকে বহু দূরে। এক পাশে গ্লানি আর ঘৃণা নিয়ে সুমি, অন্য পাশে ভালোবাসার আগুনে পোড়া অনুশোচনা নিয়ে রাজা। তাদের নতুন জীবনের শুরু হলো চরম তিক্ততা আর যন্ত্রণার মধ্যে দিয়ে। বাসর রাতে সুমির তীব্র ঘৃণা রাজাকে আঘাত করেছে। এই ঘৃণা কি কখনো ভালোবাসায় পরিণত হতে পারে? সুমির শ্বশুরবাড়িতে তার জীবন কেমন কাটবে, এবং রাজা কিভাবে তার প্রতিশ্রুত সম্মান ফিরিয়ে দেবে? রাতের নীরব যন্ত্রণা ভোরের আলোয় আরও কঠিন বাস্তবতায় রূপ নেয়। সুমির শ্বশুরবাড়ি, যা তার মামার বাড়ি ছিল, এখন তার কাছে এক নরক। সকালে ঘুম থেকে উঠে তাকে শুনতে হয় তীক্ষ্ণ বাক্যবাণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে, ওগো নতুন বউ, বেলা তো কম হলো না, উঠো। শুয়ে থাকলে তো চলবে না, এ বাড়িতে তো আর মহারানীর খাতির হবে না। সুমি উঠে পড়ে। তার শরীর দুর্বল, মন বিষণ্ণ। আগের দিনে সেই এক কাপড়ে থাকা অসম্ভব, তাই সে তুলে দেওয়া একটি সাধারণ কাপড় পরে নেয়। রান্নাঘরে ঢুকতেই তার শাশুড়ির খোঁটা শুরু হয়। যাক, মুখেতে একটু জল পড়ল। কি আর করার, যার কপালে যা লেখা থাকে। আমার এমন সোনার মতো ছেলের কপালে কিনা এমন কুলঙ্কিনী, ছি। নীরবে কাজ করতে করতে, ফুপু আম্মা, আমি। চুপ, তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না।
কাল আমার ছেলে যা করেছে তার জন্য তাকেই সব দোষ দিচ্ছে। তুই যদি ওর দিকে না তাকাতি, ও কি আর এমন পাগল হতো? নির্লজ্জ মেয়ে। সুমি মাথা নিচু করে শুধু কাজ করে যায়। সে জানে প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তার একমাত্র আশ্রয় ছিল তার বাবা মা, কিন্তু এই মুহূর্তে তারা গ্রামে কলঙ্কের ভয়ে চুপ। তার শাশুড়ি কথায় কথায় তাকে খোঁটা দিতে থাকেন। এই হাতে তো আর নিজের বিয়েটা টিকিয়ে রাখতে পারলি না। এখন আমার ছেলের ভাত রান্না কর আর এবারে অন্ন ধ্বংস কর। রাজা তখন বাড়ির বাইরে এক কোণে বসে সমস্ত কথাই শুনছিল। তার চোখে যন্ত্রণা স্পষ্ট। সে জানে তার মা অন্যায়ভাবে সুমিকে কষ্ট দিচ্ছেন, কিন্তু গতকালের ঘটনার পর সে এত দুর্বল হয়ে পড়েছে যে মায়ের সামনে মুখ ফুটে কিছু বলার সাহস তার নেই। সে তার ভালোবাসার জন্য সুমিকে ছিনিয়ে এনেছে ঠিকই, কিন্তু এখন তাকে রক্ষা করার মতো শক্তি তার নেই। সে শুধু দূর থেকে সুমির কষ্ট নীরবে দেখে। সুমির শ্বশুরমশাইও তাকে এড়িয়ে চলেন। তিনি কাল থেকে কোনো কথাই বলেননি সুমির সাথে। তার শহরের প্রভাবশালী ভাইয়েরা তাকে ত্যাগ করেছে। সেই ক্ষোভ তিনি সুমির উপর ঝাড়তে না পারলেও তার নীরবতা সুমিকে আরও বেশি কষ্ট দেয়। শোনো বউ, এই ঘরে এসেছিস মানেই তুই আমার ছেলের দাসী। এই সংসার তোর কলঙ্কের প্রায়শ্চিত্ত, মনে থাকে যেন। দুপুরের দিকে রাজা ভেতরে আসে। তার চোখে জল। সে সুমির কাছে যাওয়ার চেষ্টা করে। সুমি ততক্ষণে কাপড় কাচার জন্য পুকুর ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সুমি, আমার খুব খারাপ লাগছে। মা যা বলছেন, তুমি কিছু মনে করো না। আমি তোমার পাশে আছি। ঠান্ডা কঠিন দৃষ্টিতে। পাশে আছিস? তুই আমার পাশে আছিস? তোর পাশে থাকার ধরন তো কাল দেখেছি। তুই যদি আমার পাশে থাকতিস তাহলে আমার এই অবস্থা হতো না। আর শোনো, তুমি আমাকে আপা বলবে না, কারণ তুমি এখন আমার স্বামী। যন্ত্রণা চেপে তুমি আমাকে তুমি করে বলো। ব্যঙ্গ করে হেসে। হ্যাঁ, তুই ভালো। আমি তোর মতো নষ্ট মানুষকে আর কোনো সম্বোধন করতে পারবো না। আর তুমি আমাকে নিয়ে আর কোনো চিন্তা করবে না। আমাকে আমার মতো থাকতে দে। সুমি কাপড় নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটা দেয়। রাজা অসহায় দৃষ্টিতে তাকে দেখতে থাকে। সে জানে সুমির এই ঘৃণা তার নিজের সৃষ্টি। সে তার ভালোবাসার জন্য সব কিছু দিয়েছে, কিন্তু সুমির হৃদয়ে 1 ইঞ্চিও জায়গা করতে পারেনি। তার নীরব থাকাটা সুমির কাছে অপরাধের সমান। দিন যায়, রাত আসে। সুমির জীবনে চলে একঘেয়ে কষ্টের রুটিনে। রাজার বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজনের তিরস্কার তাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে। আর রাজা, সে প্রতিদিন রাতে সুমির ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকে, কারণ সুমি তাকে খাটে শুতে দেয় না। তাদের বিবাহিত জীবন শুরু হয় এক বিষাদময় দূরত্ব আর যন্ত্রণার মধ্য দিয়ে। প্রতিদিনের লাঞ্ছনা এবং রাজার নীরব সমর্থনহীনতা সুমিকে আরও কঠিন করে তুলেছে। রাজা কি কোনোদিন তার ভীরুতা কাটিয়ে সুমির পাশে দাঁড়াতে পারবে? সুমির ধৈর্যের ভাত কি একদিন ভেঙে যাবে? দিন পেরিয়ে সপ্তাহ আসে। সুমির জীবন তার শ্বশুরবাড়িতে এখন এক নিরবিচ্ছিন্ন সংগ্রাম। শাশুড়ির খোঁটা, শ্বশুরের নীরব উপেক্ষা আর আত্মীয় স্বজনের চাপা ফিসফিস, এই সবই যেন সুমির নিত্যদিনের খাদ্য। আর রাজা, সে এখনও সুমির ঘরের মেঝেতেই ঘুমায়। সে জানে তার স্থান সুমির পাশে নয়, পায়ে। একদিন রাতে বৃষ্টি শুরু হয়। চিলেকোঠার ঘর, যেখানে প্রথম সর্বনাশ হয়েছিল, ঠিক তার উল্টো দিকের এই ঘরটিও পুরনো। টিনের চালে বৃষ্টির শব্দ তখন এক তীব্র বিষাদের সুর সৃষ্টি করেছে। সুমি খাটে শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রাজা মেঝেতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তার শরীর থরথর করে কাঁপছে। ধীরে, প্রায় ফিসফিস করে, ঠান্ডা লাগে তোর? সুমির স্বরে কোনো মমতা নেই, আছে শুধু এক গভীর কর্তব্যবোধ। রাজাকে কষ্ট পেতে দেখলে তারও ভালো লাগে না। সে তাকে ঘৃণা করে, কিন্তু এই ঘৃণা তার ছোটবেলার ভাইটিকে মুছে ফেলতে পারেনি কম্বলের ভেতর থেকে। না, ঠিক আছে। কিছুক্ষণ পর রাজা কাঁপতে কাঁপতে কাঁচতে শুরু করে। সুমি উঠে বসে। সে জানে এভাবে চললে রাজা অসুস্থ হয়ে পড়বে। উঠে আয়, খাটে শুবি। অবাক হয়ে, না আপা,
মানে সুমি, আমি মেঝেতেই ঠিক আছি, তুমি কষ্ট পাবে। রুর কণ্ঠে। চুপ, কোনো কথা বলবি না। আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুই অসুস্থ হলে কাল এই বাড়ির কাজ কে করবে? উঠে আয়। রাজার মুখে এক ম্লান হাসি ফোটে। সে জানে সুমির এই আহ্বান ভালোবাসার জন্য নয়, প্রয়োজনের খাতিরে। তবুও সে উঠে খাটের এক কোণে চুপটি করে শুয়ে পড়ে। সুমি রাজার থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে অন্যদিকে ফিরে শোয়। তাদের মাঝে এক বিশাল নীরবতা, যা ঘৃণা আর লজ্জার প্রাচীর। মধ্যরাতে সুমি হঠাৎ জেগে ওঠে। রাজার জ্বর এসেছে। তার কপালে হাত দিতে সুমি বুঝতে পারে গা পুড়ে যাচ্ছে। পুরনো দিনের সম্পর্কের বাঁধন যেন এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে ওঠে। সুমি দ্রুত উঠে গিয়ে জলপট্টির ব্যবস্থা করে। রাজা, রাজা চোখ খোল, তোর এত জ্বর কেন? সুমি যত্ন করে রাজার কপালে জলপট্টি দিতে শুরু করে। এই নৈকট্য রাজার কাছে স্বপ্নের মতো। সে সুমির হাতের স্পর্শে চোখ খোলে। সুমি, তুমি আমার পাশে এসেছো? কঠোর স্বরে। তুমি, তোর সেবা করছি, তোর পাশে আসিনি। ভুলে যাস না, তুই কাল থেকে কাজে গেলে সবাই আমাকেই দোষ দেবে। রাজার মুখে এক গভীর কষ্ট ফুটে ওঠে। সে জানে সুমির প্রতিটি কাজ শুধু ঘৃণা আর দায়িত্ববোধ থেকে আসছে। তবু এই মুহূর্তে এই স্পর্শ তার কাছে অনেক কিছু। সে সাহস করে সুমির হাত ধরে। সুমি, আমার কথাগুলো শোনো। আমি তোকে জোর করিনি, মানে আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু চেয়েছিলাম। হাত ছাড়িয়ে নিয়ে তীব্র স্বরে। থাম, তোর আর কোনো কথা আমি শুনতে চাই না। ভালোবাসার নাম মুখে আনবি না। তোর ভালোবাসায় শুধু নোংরামি আর গ্লানি আছে। সুমির চোখের দিকে তাকিয়ে রাজা বুঝতে পারে তাদের দূরত্ব কেবল শারীরিক নয়, মানসিকও। এই নৈকট্য তাদের সম্পর্ককে গভীর করার পরিবর্তে আরও তিক্ত করে তুলেছে। সুমির হাতের স্পর্শে যেটুকু উষ্ণতা এসেছিল, তার কথায় সেই উষ্ণতা নিভে যায়। ক্ষীণ কণ্ঠে। তুমি যখন আমাকে এত ঘৃণা করো, তবে কেন আমার সেবা করছো? কেন আমার পাশে শুতে দিলে? কর্তব্য, তুই আমার স্বামী। এই সমাজ আমাদের বাধা দিয়েছে, কিন্তু মনে রাখিস, আমার কাছে তুই সেই পিশাচ যে আমার জীবনটা কেড়ে নিয়েছে। তোর সেবা করা আমার কাছে কর্তব্য, ভালোবাসা নয়। তুই সুস্থ হয়ে উঠলেই আবার মেঝেতে চলে যাবি। সুমির স্পষ্ট ও নিষ্ঠুর কথাগুলো রাজার হৃদয়ে গেঁথে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসার এই পরিণতি কত ভয়াবহ। তারা এক খাটে শুয়ে আছে, কিন্তু তাদের মাঝে যেন যোজন যোজন দূরত্ব। রাত যত গভীর হয়, ততই তাদের সম্পর্ক গভীর হওয়ার বদলে তিক্ত হতে থাকে। অসুস্থতার কারণে তাদের মাঝে সাময়িক নৈকট্য এলেও সুমির ঘৃণা এক চুলও কমেনি। রাজা কি সুমির বিশ্বাস ও ভালোবাসা ফিরিয়ে আনার জন্য আর কোনো পদক্ষেপ নেবে? তাদের এই জোর করে চাপানো সম্পর্ক কি আদৌ টিকবে? দিন গড়িয়ে চলে। রাজা সুস্থ হয় আর ফিরে যায় মেঝেতে তার অভ্যস্ত স্থানে। সুমির প্রতি শাশুড়ির বাক্যবান একটুও কমেনি, বরং রাজার বাবা মা এখন তাকে সব কাজের জন্য দোষারোপ করেন। সুমির জীবন এখন এক কঠিন নিয়মের দাস। রাজা দূর থেকে সুমিকে দেখে, তার প্রতি নীরব সমর্থন জানানোর চেষ্টা করে, কিন্তু সুমি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। একদিন সকালে তুরি, সুমির বড় বোন, চিলেকোঠার ঘরে আসে। তার হাতে কিছু শাড়ি আর প্রসাধনী। সুমি, এভাবে থাকলে তো চলবে না। সারাদিন মুখ গোমরা করে থাকিস কেন? নিজেকে সাজা, একটু ভালো দেখা। ক্লান্তভাবে। কিসের সাজ? কার জন্য সাজবো? আমার সব তো শেষ হয়ে গেছে আপা। শেষ হয়নি। রাজা তোকে খুব ভালোবাসে। ওর জন্য না হোক, নিজের জন্য বাঁচতে শেখ। আর এই দেখ, তোর জন্য খবর এনেছি। তুলি ফিসফিস করে সুমিকে জানায়, পাশের গ্রামের এক ধনী পরিবারের মেয়ে, যার নাম নিপা। সে রাজার বাবার কাছে প্রায়ই আসে। নিপা রাজার ছেলেবেলার বান্ধবী ছিল এবং সে এখন শহরে রাজার বাবার ব্যবসায় সাহায্য করে। নিপা রাজাকে পছন্দ করে। নিপা এখন ঘন ঘন এই বাড়িতে আসছে। রাজার বাবার সাথে ব্যবসায় কথা বলে, কিন্তু রাজার দিকে ওর নজর। তোর শ্বশুর শাশুড়ি নিপাকে খুব পছন্দ করে। তারা চায় রাজা যেন নিপাকে বিয়ে করে।
কথাটা শুনে সুমি উদাসীন। বিয়ে করুক গে, আমার কি? আমি তো এই সম্পর্ক চাইনি। তুই বুঝতে পারছিস না কেন? রাজাকে তুই যদি এভাবে দূরে সরিয়ে রাখিস, যদি ওকে ঘৃণা করিস, তবে রাজা কিন্তু দূরে সরে যাবে। আর একবার যদি নিপা। তুলির কথা শেষ না হতেই সুমি শাশুড়ি ঘরে প্রবেশ করেন। তার পেছনে হাসি মুখে দাঁড়িয়ে নিপা। নিপা দেখতে বেশ সুন্দরী এবং আধুনিক। ও, তোমরা সব এইখানে? এসো মা নিপা, এটাই রাজার ঘর। রাজাকে দেখে মিষ্টি হেসে, আরে রাজা, কি করছো? বাবা বললেন কাল তুমি নাকি ব্যবসায়িক কাগজগুলো ঠিক মতো দেখোনি, আমাকে দেখতে হবে এখন। ও নিপা, তুমি? কাগজ আমি দেখব? তুমি কেন কষ্ট করছো? রাজা সুমির দিকে একবার তাকায়, কিন্তু সুমি মুখ ঘুরিয়ে নেয়। রাজার চোখে নিপার জন্য কোনো আগ্রহ নেই, কিন্তু নিপার চোখে রাজার প্রতি সুস্পষ্ট আকর্ষণ। সুমির শাশুড়ি সুযোগটা হাতছাড়া করেন না। কেন করব না? নিপা তো আমাদের ঘরের মেয়ে, সে তো সবসময়ই রাজাকে সাহায্য করে। আমার যদি নিপার মতো একটা বউ থাকতো। সুমিকে ইঙ্গিত করে, এই অপয়াটা তো শুধু বংশের নাম ডুবিয়েছে। সুমির শাশুড়ির কথা শুনে সুমির ভেতরে হঠাৎ এক তীব্র জ্বালা অনুভব হয়। এতক্ষণ সে রাজাকে ঘৃণা করেছে, কিন্তু অন্য এক নারীকে রাজার কাছাকাছি আসতে দেখে তার ভেতরে ঈর্ষার জন্ম হয়। রাজার প্রতি তার ঘৃণা থাকলেও তার ওপর অন্য কারোর অধিকার সে মেনে নিতে পারছে না। রাজার কাছে গিয়ে, রাজা চলো বাইরে যাই, তোমার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই ঘরের ভেতরে কেমন যেন স্যাঁতসেঁতে গন্ধ। রাজা এক মুহূর্ত দ্বিধায় থাকে। সে সুমির দিকে তাকায়, কিন্তু সুমি তখনও নীরব। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সুমির এই নীরবতা দেখে রাজা নিপার সাথে বাইরে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর সুমি উঠে দাঁড়ায়। তার মুখ রাগে লাল। সে বুঝতে পারে তার হৃদয় এখনও রাজাকে হারানো মেনে নিতে পারেনি। সে রাজাকে ঘৃণা করলেও তার উপর তার অধিকার এখনও রয়ে গেছে। তুলিকে উদ্দেশ্য করে রাগান্বিত স্বরে, নিপাকে ও এত ঢং করে রাজার সাথে কথা বলছে কেন? ওকে বারণ করিসনি কেন? হেসে ফেলে তুলি। কেন? তোর কি? তুই তো রাজাকে ঘৃণা করিস। আবেগে কাঁপতে কাঁপতে, ঘৃণা করি, কিন্তু সে আমার স্বামী। এই নোংরা সমাজ জোর করে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। এখন এই সম্পর্ক ভাঙার অধিকার অন্য কারণ নেই। সুমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই জল ঘৃণা, যন্ত্রণা নাকি ঈর্ষা, তা সে নিজেও বুঝতে পারে না। তার মনের গভীরে কোথাও একটা ভয় কাজ করছে। নিপার আগমন তাদের তিক্ত সম্পর্ককে নতুন এক মোড়ে নিয়ে এসেছে, যেখানে সুমির ঘৃণা এবার ঈর্ষার সাথে লড়াই করেছে। নিপার আগমন সুমির জীবনে এক নতুন জটিলতা সৃষ্টি করেছে। সুমির ঈর্ষা কি রাজাকে ফিরিয়ে আনবে, নাকি এই পরিস্থিতিতে তাদের তিক্ত সম্পর্ক আরও ভেঙে পড়বে? রাজা কি নিপার প্রতি আকৃষ্ট হবে? নিপার আগমন সুমির হৃদয়ে ঘৃণার পাশাপাশি এক নতুন অনুভূতির জন্ম দেয়, ঈর্ষা। এই ঈর্ষা সুমিকে প্রথমবারের মতো নিজের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য করে। সে রাজাকে ঘৃণা করলেও তার উপর অন্য নারীর অধিকার সে কিছুতেই মেনে নিতে পারে না। এই কঠিন সত্য তাকে প্রতিদিনের মতো নীরব থাকতে দেয় না। সেদিন রাতে রাজা ঘরে ফিরে বেশ দেরি করে। নিপার সঙ্গে ব্যবসায়িক আলোচনা করে ফিরতে তার দেরি হয়। সুমি তখনও জেগেছিল, খাটের এক কোণে চুপচাপ বসে। রাজা মেঝেতে যেতে সুমি কঠোরভাবে তাকে থামিয়ে দেয়। আজ থেকে তুমি খাটে শোবে। বিস্মিত হয়ে, সুমি, তুমি তুমি ঠিক আছো? কঠোর কণ্ঠে, চুপ করে শুয়ে পড়ো। সারা রাত কাঁপলে সকালে আবার জ্বর আসবে, আমার কাজের বোঝা বাড়বে। আমি আবার বলছি, এটা সেবা নয়, কর্তব্য। আর শোনো, নিপা নামের ওই মেয়েটার সাথে এত মাখামাখি কেন? সুমির প্রশ্নে রাজা চমকে যায়। তার মুখে হাসি ফোটে। সুমির কণ্ঠস্বরে এক ধরনের অধিকার বোধের সুর, যা সে আগে কখনো শোনেনি। নিপা, ও তো বাবার ব্যবসায় সাহায্য করে, কেন জিজ্ঞেস করছো? গলা নিচু করে, জিজ্ঞেস করতে পারি না? ভুলে যেও না আমি তোমার স্ত্রী, আর তোমার বাবার মনে কি আছে তা আমি জানি। তিনি চান তুমি নিপাকে বিয়ে করো।
সুমির কথা শুনে রাজা দ্রুত উঠে বসে। তার চোখে এক গভীর আনন্দ। সুমির ঈর্ষা তার কাছে ভালোবাসার চেয়ে কম কিছু নয়। আমি নিপাকে বিয়ে করব না সুমি। তুমি আমার স্ত্রী, একমাত্র তুমি। আর আমি জানি তুমি আমাকে ঘৃণা করলেও অন্য কেউ আমার জীবনে আসুক, সেটা তুমি চাও না। মুখ ঘুরিয়ে নিয়ে, না চাইলেও আমার কি? আমি তো তোমায় জোর করিনি, তুমি নিজেই আমার জীবন নষ্ট করেছো। ধীরে ধীরে সুমির কাছে সরে এসে, আমি জানি আমি তোমার সাথে জঘন্য কাজ করেছি, আমাকে ক্ষমা করো। কিন্তু তোমার এই রাগ, এই ঈর্ষা, এটাই আমার কাছে বাঁচার রসদ। তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি অন্য কারো হাতে আমাকে তুলে দেবে না, তাই না? রাজা সুমির মুখের দিকে তাকায়। সুমি চোখ নামিয়ে নেয়। এই প্রথম সে রাজার চোখের দিকে সরাসরি তাকিয়ে মিথ্যা বলতে পারল না। ফিসফিস করে, আমি চাই না অন্য কেউ আমার স্বামীর জায়গায় আসুক, সে খারাপ হোক বা ভালো। সুমির এই স্বীকারোক্তি রাজার কাছে বহু আকাঙ্ক্ষিত ছিল। সে জানে এই সম্পর্ক রাতারাতি ভালোবাসায় পরিণত হবে না, কিন্তু এই ছোট্ট অধিকারবোধই তাদের সম্পর্কের বীজ। রাজা ধীরে ধীরে সুমির হাতে হাত রাখে। সুমি এবার হাত সরিয়ে নেয় না। সে স্থিরভাবে রাজার স্পর্শ অনুভব করে। আমি জানি আমার উপর তোমার ঘৃণা থাকবে, কিন্তু আমি ধীরে ধীরে সব ঠিক করে দেব। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার সম্মান ফিরিয়ে দেব সুমি। সুমি তার চোখ তোলে। তার চোখে জল, তবে তাতে আর ঘৃণা নেই, আছে এক গভীর ক্লান্তি আর এক অজানা অনিশ্চয়তা। সে আর প্রতিবাদ করে না। রাজাকে ঘৃণা করতে করতে সে ক্লান্ত। হয়তো এই নতুন সম্পর্কে নিজেকে সঁপে দেওয়াই তার নিয়তি। ধীরে ধীরে বলে, আমার গ্লানি মোচন করতে পারবে তো? আমার মা। পারবো। তোমার প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করব। আজ থেকে নয়, এখনই করব। রাজা সুমির হাত চেপে ধরে। তাদের সম্পর্কের তিক্ততা ধীরে ধীরে কমতে থাকে। একটি তিক্ত, অসম্মানজনক দাম্পত্য সত্ত্বেও নিপার আগমন এবং সুমির ঈর্ষা তাদের বাধ্য করে একে অপরের দিকে ঝুঁকতে। সেই রাতে তারা খাটের দুকোণে শুয়ে থাকলেও তাদের মনের দূরত্ব যেন কিছুটা কমে আসে। ঈর্ষার মাধ্যমে সুমির হৃদয়ে রাজার প্রতি অধিকারবোধের জন্ম হয়েছে। রাজা তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত। তাদের সম্পর্কের এই নতুন মোড় কি তাদের দুজনের জীবনকে স্বাভাবিক করতে পারবে? রাজা কিভাবে সুমির প্রতি শাশুড়ির বাক্যবাণ বন্ধ করবে? সেই রাতের পর সুমি আর রাজার সম্পর্কে যেন এক নতুন দিকে মোড় নেয়। সুমির ঘৃণা এখনও পুরোপুরি যায়নি, কিন্তু নিপার উপস্থিতি তার হৃদয়ে ঈর্ষার যে আগুন ধরিয়েছিল, সে আগুনই ধীরে ধীরে রাজার প্রতি এক অদ্ভুত অধিকার বোধে পরিণত হয়। সে রাজাকে তার স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছে, যদিও এই স্বীকারোক্তি এসেছিল ঘৃণা আর অসহায়তা থেকে। পরদিন সকালে সুমি রান্নাঘরে কাজ করছিল। শাশুড়ি যথারীতি তার খোঁটা শুরু করেন। এত বেলা করে ঘুম থেকে উঠলি কেন? তোর বিয়ের দিন তো কলঙ্কের ঘুম হয়েছিল। এখন আমার ছেলের ভাত গিলবি আর কাজের ফাঁকি দিবি? সুমি মাথা নিচু করে কাজ করছিল, তার চোখে জল। এমন সময় রাজা রান্নাঘরে প্রবেশ করে। সে আর নীরব দর্শকের ভূমিকা পালন করে না। মা, তুমি সুমিকে এভাবে কথা বলো কেন? ও এখন এই বাড়ির বউ, ওকে আর অপমান করবে না। রাজার গলার স্বর শুনে সুমির শাশুড়ি থমকে যান। তার ছেলে, যে কিনা এতদিন সুমির অপমানের সময় চুপ থাকতো, আজ সে প্রথমবারের মতো প্রতিবাদ করছে। তুই আমাকে কথা বলছিস? তোর জন্যই তো। মাকে বাধা দিয়ে বলে, আমার জন্য যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি অপরাধী, সুমি নয়। ও আমার স্ত্রী। এই বাড়িতে ওর সম্মান আমার সম্মানের সমান। তুমি যদি ওকে আবার খারাপ কথা বলো, আমি সুমিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। রাজার এমন দৃঢ়তা দেখে সুমি অবাক হয়ে তাকায়।
তার চোখে জল। তবে এবার অপমানের নয়, বিস্ময় ও কৃতজ্ঞতার। রাজা সত্যি তার পাশে দাঁড়িয়েছে। শাশুড়ি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। ছেলের এমন রুদ্রমূর্তি তিনি আগে দেখেননি। সেদিন বিকেলে রাজা সুমিকে নিয়ে গ্রামের দিকে হেঁটে যায়। হাতে হাত না রাখলেও তারা পাশাপাশি হাঁটে। গ্রামের মানুষ তাদের দেখে ফিসফিস করে, কিন্তু সুমি আর তাতে কষ্ট পায় না, কারণ তার পাশে এখন রাজা আছে। আমি জানি আমার উপর তোমার রাগ কমেনি, কিন্তু তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার সব স্বপ্ন ফিরিয়ে দেব। আমি ভালোবেসেছি বলেই ভুল করেছিলাম, কিন্তু এখন আমি তোমার যোগ্য স্বামী হতে চাই। গ্রামের মানুষ এখনো আমাদের নিয়ে হাসে। তোমার মা রোজ আমাকে অপমান করেন। তুমি পারবে এসব ঠিক করতে? পারবো, তুমি শুধু আমার হাত ধরো। বাইরের মানুষের কথা আমরা শুনবো না, আর মা তিনি হয়তো ধীরে ধীরে মেনে নেবেন। সেদিন রাতে রাজা সুমির জন্য নতুন কাপড় আনেন। সেগুলো তার হাতে তুলে দিতেই সুমির চোখে জল আসে। এই প্রথম কেউ তাকে এই বাড়িতে সামান্য সম্মান দিল। আমি জানি এই কাপড় তোমার সেই বেনারসির মতো না, কিন্তু তুমি পরো, তুমি খুব সুন্দর। সুমি মাথা নাড়ে। তার হৃদয়ের বরফ যেন গলতে শুরু করেছে। রাতের খাবার পর রাজা আবার তাদের ঘরে আসে। সুমি তখন নতুন কাপড় পরে খাটে বসে আছে। রাজা এবার আর মেঝেতে যায় না। সে সাবধানে সুমির পাশে এসে বসে। আমি তোমাকে কোনো দিন জোর করব না সুমি, তোমার মন যেদিন চাইবে সেদিনই। রাজার এই সম্মান, এই ধৈর্য সুমির হৃদয়ে স্পর্শ করে। সে চোখ তুলে রাজার দিকে তাকায়। তার চোখে আর ঘৃণা নেই, আছে এক নরম অনুভূতি। সে বুঝতে পারে রাজার ভালোবাসা হয়তো পাগলামি ছিল, কিন্তু তার ভেতরের মানুষটা খারাপ নয়। আমি তোমাকে আর ঘৃণা করি না রাজা। সুমির এই কথা রাজার কাছে সব পুরস্কারের চেয়ে মূল্যবান। সে আনন্দে সুমির হাত ধরে। সুমি এবার হাত সরিয়ে নেয় না। তাদের চোখে চোখ পড়ে। যে সম্পর্ক ঘৃণা ও জোর করে শুরু হয়েছিল, আজ তা ধীরে ধীরে ভালোবাসা ও সম্মানে নতুন পথে চলতে শুরু করে। চিলেকোঠার ঘরে যে সর্বনাশ হয়েছিল, সেই সর্বনাশে যেন আজ তাদের এক নতুন জীবনের জন্ম দিল। রাজার প্রতিবাদ এবং তার প্রতি সুমির অধিকারবোধ তাদের তিক্ত সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। তাদের এই ভালোবাসা কি এবার সমাজের চোখে নিজেদের সম্মান ফিরিয়ে আনতে পারবে? রাজা ও সুমির সম্পর্ক তখন নতুন করে বাঁক নিয়েছে। সুমির ঘৃণা কমেছে। রাজার প্রতি এক দুর্বলতা ও নির্ভরতা সৃষ্টি করেছে। রাজার প্রতি এক দুর্বলতা ও নির্ভরতা সৃষ্টি হয়েছে। রাজা এখন সুমির প্রতিটি কাজে তার পাশে দাঁড়ায়, মাকে প্রতিবাদ করে। এই পরিবর্তন দেখে সুমির শাশুড়ি আরও বিরক্ত হন। তিনি যেন চান না তাদের সম্পর্ক সহজ হোক। একদিন সকালে রাজা ব্যবসার কাজে পাশের গ্রামে যায়। সুমি তখন রান্নাঘরে কাজ করছিল। ঠিক সেই সময় নিপা তাদের বাড়িতে আসে। নিপার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। সুমির শাশুড়ি নিপাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসো মা নিপা, এসো। তুমি না এলে তো আমাদের এবারের ব্যবসা তো ডুবে যেত। তুমিই তো সব দেখো। বিজয়ী হেসে, এমন কথা বলবেন না কাকিমা, আমি শুধু সাহায্য করি। রাজা কোথায়? ও তো কাজে গেছে। শোনো মা, তোমাকে একটা কথা বলি। তুমি রাজাকে একবার বুঝিয়ে দেখো না। এই মেয়ে তো আমাদের মান সম্মান সব শেষ করেছে। রাজা কেন যে ওর পিছু ছাড়ে না। বিনয়ী হেসে সুমি রান্নাঘরের আড়াল থেকে তাদের সব কথা শোনে। তার মনে আবার সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শাশুড়ির কথায় নিপার প্রতি তার ঈর্ষা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুক্ষণ পরেই রাজা ফিরে আসে। সে তখন নিপাকে দেখে কিছুটা অবাক হয়। আরে নিপা, তুমি এখানে? কোনো সমস্যা? কষ্টের অভিনয় করে, হ্যাঁ রাজা, সমস্যা একটা হয়েছে। তোমার বাবা যে নতুন কাগজগুলো সই করতে দিলেন, সেখানে একটা বড় ভুল আছে। এখনই ঠিক না করলে অনেক টাকার ক্ষতি হবে। আমি তো আর অত বুঝি না, চলো তোমার ঘরে গিয়ে দেখি। নিপা এমনভাবে রাজার হাত ধরে টান দেয় যেন সে খুব অসহায়। রাজা সুমির দিকে তাকায়, কিন্তু নিপা তাড়াহুড়ো দেখে সেও দ্বিধায় পড়ে যায়। ঠিক আছে, চলো।
তারা দুজন দ্রুত রাজার ঘরে প্রবেশ করে। এই ঘরটি সুমির বাসর ঘর ছিল। সুমি তাদের পিছু পিছু রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সে দেখে নিপা এবং রাজা দরজা বন্ধ করে দিল। মুহূর্তেই তার পুরনো সন্দেহ আর তিক্ততা ফিরে আসে। তার মনে হয় নিপা মিথ্যা বলছে আর রাজা তাকে আবারও ঠকাচ্ছে। নিজের মনে নিশ্চয়ই কোনো মিথ্যা অজুহাত। রাজা আবার ভুল করছে। আমি কেন ওকে বিশ্বাস করেছিলাম? সুমি আর নিজেকে সামলাতে পারে না। সে তীব্র রাগে দরজার সামনে এসে দাঁড়ায়। সে দরজায় কান পাততেই ভেতরের ফিসফিসানি কানে আসে। নিপা তখন রাজাকে কাগজ দেখাচ্ছিল আর রাজা ঝুঁকে নিপার কাছাকাছি বসে মনোযোগ দিয়ে কাগজ দেখছিল। ভেতরে ফিসফিস করে, দেখো রাজা, এই ভুলটা তুমি কেন আমাকে এত এড়িয়ে চলো? তুমি তো জানো। নিপা, এখন শুধু কাজের কথা, অন্য কিছু নয়। রাজার এই কথা সুমির কানে ভুলভাবে পৌঁছায়। সেভাবে রাজা হয়তো নিপার সাথে ঘনিষ্ঠতা করছে এবং তাকে মিথ্যা বলছে। সুমির হৃদয়ে পুরনো ক্ষত আবার দগদগে হয়ে ওঠে। তার সমস্ত বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে যায়। সে তখন দরজায় সজোরে আঘাত করে, চিৎকার করে, দরজা খোল রাজা। ভেতরের আলোচনা মুহূর্তেই থেমে যায়। রাজা দ্রুত দরজা খুলে বাইরে আসে। তার হাতে ব্যবসার কাগজ, তার মুখে তখন বিস্ময়। সুমি, তুমি এখানে? কি হয়েছে? ক্রোধে কাঁপতে কাঁপতে, কি হয়েছে? ভেতরে কি হচ্ছে? দরজা বন্ধ করে কি হচ্ছিল? তুই আমাকে আবার ঠকাচ্ছিস? আমি তোকে বিশ্বাস করেছিলাম কেন? সুমির চোখে আবার সেই পুরনো ঘৃণা। নিপা তখন ভেতর থেকে হেসে বেরিয়ে আসে, তার মুখে এক বিজয়ের হাসি। আরে সুমি, কি বলছো? আমরা তো শুধু ব্যবসার কাগজ দেখছিলাম। তুমি এমন সন্দেহ করছো কেন? রাজা তো আমার শুধু বন্ধু। নিপার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে, তুমি আমার সাথে কথা বলবে না রাজা। তুই আমাকে আবার সেই চিলেকোঠার দিনের মতো অপমান করলি। তুই বোধহয় যাসনি, তুই এখনো সেই নষ্ট ছেলেটাই রয়ে গেলি। সুমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে দ্রুত নিজের ঘরে ছুটে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রাজা বুঝতে পারে নিপার আগমন এবং দরজা বন্ধ করার দৃশ্য সুমিকে আবার পুরনো ভয়াবহ স্মৃতিতে ফিরিয়ে এনে দিয়েছে। সুমির চোখে সে আবার বিশ্বাসঘাতক। নিপা, এসব কি করলে তুমি? ঠান্ডা হাসি হেসে, আমি কিছুই করিনি রাজা। তুমি তো ওকে বলেছিলে তুমি বদলে গেছো। কিন্তু আমি তো জানি একবার যে কলঙ্কিনী সে সারা জীবনই সন্দেহ করবে। ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলেও ভয় পায় রাজা। রাজা নিপার দিকে রাগে তাকালো, সুমির দিকে তাকাতে পারে না। তার মনে হয় তার জীবনের এই ভুল আর কোনোদিন শুধরানো সম্ভব নয়। সুমির ভুল বোঝা তার ভালোবাসার নতুন পথে এক কঠিন বাধা হয়ে দাঁড়ালো। নিপা এবং রাজার অপ্রীতিকর মুহূর্ত সুমির হৃদয়ে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করেছে। সুমি কি রাজাকে কোনোদিন ক্ষমা করবে? তাদের এই নতুন গড়ে ওঠা সম্পর্ক কি এই ঝড়ে ভেঙে পড়বে? রাজার প্রতি সুমির যেটুকু বিশ্বাস আর দুর্বলতা জন্মেছিল, নিপার সাথে দরজা বন্ধ করার দৃশ্য তা মুহূর্তে চুরমার করে দেয়। সুমির কাছে রাজা আবার সেই বিশ্বাসঘাতক, সেই দুষ্ট ছেলে যে তাকে তার জীবনের সবচেয়ে পবিত্র দিনটিকে অপমান করেছিল। ঘরে ঢুকে সুমি দরজা বন্ধ করে দেয়। তার ভেতর তখন কেবলই হতাশা আর তিক্ততা। তার মনে হয় এই সম্পর্ক, এই বিয়ে সবই এক ভয়াবহ ভুল। রাতভর সুমি কাঁদে। সে সিদ্ধান্ত নেয় এইখানে থাকা আর সম্ভব না। যেখানে সম্মান নেই, বিশ্বাস নেই, সেখানে থাকা মানে প্রতিদিন নিজেকে লাঞ্ছিত করা। ভোরের আলো ফোটার আগে সুমি উঠে পড়ে। সে তার বিয়ে সেই এক কাপড়ে, যা আজও তার জীবনের সবচেয়ে বড় কলঙ্কের প্রতীক। দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার সাথে কোনো নতুন শাড়ি নেই, নেই কোনো অলংকার, শুধু শরীরের পুরনো পোশাকটা ছাড়া। সে আর এক মুহূর্ত রাজার মুখ দেখতে চায় না। সুমি যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ির দিকে হাঁটে, তখনও গ্রামের পথ সম্পূর্ণ নির্জন। গত কয়েক সপ্তাহে রাজা তাকে কিছুটা সম্মান ফিরিয়ে দিলেও আজ তার এই এক কাপড়ে ফিরে যাওয়া প্রমাণ করে দিল যার উঠেছিল তার সত্যি। কলঙ্কিনী মেয়ে শ্বশুরবাড়ি টিকিয়ে রাখতে পারেনি। সুমি তার বাপের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। তার মা তখন সদ্য ঘুম থেকে উঠেছেন। মেয়েকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি যেন পাথরের মতো জমে যান। রুদ্ধশ্বাস, সুমি, তুই তুই এই ভোরে এমন অবস্থায় কি হয়েছে তোর?
রাজা রাজা কি করছে? রুদ্ধশ্বাসে সুমির কান্না আর বাঁধ ভেঙে যায়। সে আর এক মুহূর্ত দাঁড়াতে না পেরে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে। এসব কি? তোর শাশুড়ি মা, রাজার মা নিশ্চয়ই তোকে গালি দিয়েছে। কি হয়েছে? সুমির চিৎকারে তার বাবা এবং তুলির ঘর থেকে ছুটে আসে। সুমির বাবাকে দেখে সুমির মা সমস্ত ভয় ভুলে ক্রোধে ফেটে পড়েন। ক্রোধে কাঁপতে কাঁপতে, তুলির বাবা, তোমার সেই বোনপো, সে নির্ঘাত সুমিকে মেরেছে, নয়তো মেয়ে আমার এই ভোরে এমন অবস্থায় ফিরে আসে। চিৎকার করে, থামো তো মারামারি। এই মেয়ে, তোর কি হয়েছে? তুই কেন ফিরে এসেছিস? কাঁপা কাঁপা স্বরে, বাবা, ও ও আমাকে ঠকাচ্ছে নিপার সাথে। কথা শেষ করতে না দিয়ে রাগে উন্মত্ত হয়ে, ঠকাচ্ছে? তোর বিয়েটা, তোর এই কলঙ্কের বিয়েটা ভাঙতে যাচ্ছিল, তখন কোথায় ছিল তোর এই জ্ঞান? আমরা সারা রাত জেগে কাজীকে এনে তোদের বিয়ে দিলাম যাতে আমাদের মুখটা বাঁচে, আর তুই তুই 1 মাসের মধ্যে এই বিয়ে ভেঙে ফিরে এলি। সুমির বাবা যেন হতাশা আর অপমানে ভেঙে পড়েন। তার কাছে সুমির ফিরে আসা মানে সমাজে আবার নতুন করে লাঞ্ছিত হওয়া। তুই জানিস তোর জন্য আমার কত টাকা লোকসান হলো? আমরা গ্রামে মুখ দেখাবো কি করে? তোর জন্য তো কালকে বরপক্ষের লোকজনের সামনে আমি মাথা হেট করেছিলাম, আর তুই আজ আবার, তুই কেন বেঁচে আছিস? মরে গেলেই তো সব ঝামেলা মিটে যেত। স্বামীকে ধাক্কা দিয়ে, কি বলছো তুমি? নিজের মেয়েকে এমন কথা বলো? ক্রুদ্ধ কণ্ঠে, মেয়ে, এ আমার মেয়ে নয়। যে মেয়ে নিজের সম্মান রাখতে পারে না, যে মেয়ে শ্বশুরবাড়ির কথা শুনতে পারে না, সে এই বংশের কেউ নয়। এই বিয়েটা না ভাঙলে আমাদের ইজ্জত বাঁচত। তুই কেন ফিরে এলি? তুই যা, যা ফিরে যা। সুমির বড় বোন তুলি সুমিকে জড়িয়ে ধরে কাঁদে। সে বোঝে তার ছোট বোন কতটা অসহায়। বাবা, এমন কথা বলো না, ও খুব কষ্ট পেয়েছে। তুই চুপ কর, তোরা সবাই মিলে আমাকে শেষ করবি। সুমি, কালকে ফিরে যা। তোর এই এক কাপড়ে ফেরা যেন কেউ দেখতে না পায়। সুমি তখন সম্পূর্ণরূপে একা। যে বাবা মায়ের কাছে সে এতদিন আশ্রয় খুঁজছিল, আজ তারাই তাকে ফিরিয়ে দিচ্ছেন। তার মা হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু সমাজের ভয়ে তিনিও মুখ ফুটে রাজাকে দোষ দিতে পারছেন না। সুমি বুঝতে পারে তার এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। কলঙ্কিনী নারীর জন্য বাপের বাড়ির দরজাটাও বন্ধ। বাপের বাড়িতে সুমির প্রত্যাবর্তন তার জীবনের সবচেয়ে বড় অপমান নিয়ে আসে। রাজা কি সুমিকে ফিরিয়ে আনতে আসবে? সুমির বাবা মা কি তাকে থাকতে দেবেন, নাকি তাকে আবার তার শ্বশুরবাড়ি যেতে বাধ্য করবেন? বাপের বাড়ির দরজা থেকে বিতাড়িত হয়ে সুমি তখন প্রায় দিশেহারা। তার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রামে মুখ দেখানোর দায় থেকে বাঁচতে তাকে ফিরতেই হবে। সুমি মায়ের পাশে বসে নীরবে কাঁদে। তার মা লুকিয়ে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেন না। বেলা তখন বাড়তে শুরু করেছে। ঠিক সেই সময়ই তাদের দরজায় সজোরে ধাক্কা পড়ে। সুমির বাবা রাগে দরজা খুলতে দেখেন রাজা সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে উদ্বেগ, অস্থিরতা আর অনুশোচনা। সুমির বাবাকে দেখে, মামা, সুমি কোথায়? ও কেন চলে এসেছে? ক্রোধে ফেটে পড়ে সুমির বাবা। রাজার গলার চেপে ধরে বলে, কেন এসেছে? তোর কীর্তি দেখার জন্য। নিজের স্ত্রী, তাকে তুই ঘরের মধ্যে অন্য মেয়ের সাথে দরজা বন্ধ করে রাখছিস, আর বলিস কেন এসেছে? তুই কি ভেবেছিস আমরা সব মেনে নিব? মাথা নিচু করে, আমি জানি আপনারা রাগ করেছেন, আমার ভুল হয়েছে, কিন্তু নিপার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে শুধু ব্যবসার কাগজ দেখাতে এসেছিল। আমি সুমিকে বোঝাতে পারিনি। সুমির বাবা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাজা তাকে থামিয়ে দেয়। আমার উপর রাগ করুন, মারুন, কিন্তু সুমিকে কিছু বলবেন না। ও আমার স্ত্রী। আমার এই ভুলের জন্য ও অনেক কষ্ট পেয়েছে। আমি ওকে নিতে এসেছি। রাজা সরাসরি সুমির দিকে তাকায়। সুমি তখন মায়ের পাশে বসা, তার চোখ ফুলে গেছে। সুমি, আমার খুব বড় ভুল হয়েছে।
আমি তোমাকে অবিশ্বাস করিনি, শুধু নিপার কাজটা জরুরি ছিল তাই। কিন্তু তোমার কষ্ট আমি বুঝতে পারিনি। আমার মনে রাখা উচিত ছিল। তোমার মনে এখনও সেই ভয়টা আছে। আমি তোমাকে আর কোনো দিন এমন কষ্ট দেব না, বিশ্বাস করো। রাজার চোখে তখন কোনো জেদ নেই, আছে শুধু গভীর অনুশোচনা আর ভালোবাসা। সুমি ধীরে ধীরে তার দিকে তাকায়। রাজা তার সামনে হাঁটু গেড়ে বসে। আমি তোমাকে নিতে এসেছি। তুমি যদি ফিরে না যাও, আমি এখানে তোমার সাথে থাকব। আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারো না। তুমি আমাকে ঘৃণা করলেও অন্য কেউ আমার জীবনে আসুক, সেটাও তুমি চাও না। আমাকে আর একটা সুযোগ দাও। আমি সবার সামনে তোমাকে আমার স্ত্রী হিসেবে প্রমাণ করব। রাজার এমন আকুতি দেখে সুমির বাবা মায়ের মন কিছুটা নরম হয়। তারা বোঝেন রাজা হয়তো সত্যি সুমিকে ভালোবাসে। সুমির মা ইশারায় সুমিকে যেতে বলেন। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে, আমি যাব, কিন্তু একটা শর্তে। আগ্রহী হয়ে, কি শর্ত বলো? আজ থেকে তুমি আর আমার মায়ের সব অপমান আমাকে একা সইতে দেবে না। আমি তোমার স্ত্রী, তুমি তুমি আমার সম্মান রক্ষা করবে। আর নিপা, সে আর কোনোদিন আমাদের ঘরে পা রাখবে না। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার ছায়া হয়ে থাকব। কেউ তোমার দিকে আঙুল তুললে আগে আমার দিকে তুলবে। আর নিপা, আমি এখনই বাবাকে বলে দিচ্ছি, সে আর কোনো দিন আমাদের বাড়িতে আসবে না। সুমির বাবা দীর্ঘশ্বাস ফেলেন। তাদের এই বিয়ে সমাজের চোখে কলঙ্কের হলেও তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া শুরু হয়েছে, যা হয়তো সম্পর্কটাকে টিকিয়ে রাখবে। নিয়ে যা তোর বউকে, কিন্তু মনে রাখিস আর যেন আমার মেয়েকে এই অবস্থায় ফিরে আসতে না হয়, নইলে আমি। আর আসবে না মামা, বিশ্বাস করুন। রাজা সুমির হাত ধরে। সুমি এবার আর হাত সরিয়ে নেয় না। সে সসম্মানে রাজার হাত ধরে। বাপের বাড়ির গ্লানি আর শ্বশুরবাড়ির তিক্ততা পেরিয়ে তাদের সম্পর্ক যেন এক হালকা মধুরতার দিকে এগোতে থাকে। রাজার চোখে সেই পুরনো পাগলামি নেই, আছে দায়িত্ববোধ। আর সুমির চোখে সেই ঘৃণা নেই, আছে দুর্বলতা। দুজনে একসাথে বাড়ির বাইরে পা বাড়ায়। গ্রামের লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। এই কলঙ্কিত বিয়েতে হয়তো এবার সত্যিকারের ভালোবাসার আলো ফুটতে শুরু করেছে। রাজা সুমিকে ফিরিয়ে এনেছে এবং তার পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছে। তাদের সম্পর্কের তিক্ততা কমে এলেও সমাজে তাদের সম্মান এখনও ফিরে আসেনি। এবার তাদের সংগ্রাম হবে সমাজের বিরুদ্ধে নিজেদের বৈধতা প্রমাণ করার। রাজা সুমিকে ফিরিয়ে আনার পর তাদের সম্পর্কের পটভূমি ধীরে ধীরে বদলাতে শুরু করে। রাজা তার কথা রেখেছে। শাশুড়ির কোনো তিরস্কারই সে সুমিকে একা সইতে দেয় না। যতবার তার মা সুমিকে অপমান করে যান, ততবার রাজা সামনে এসে দাঁড়ায়। তার দৃঢ়তার কাছে শাশুড়ির ক্রোধ ধীরে ধীরে কমে আসে, যদিও বিরক্তি থেকেই যায়। একদিন দুপুরবেলা সুমি পুকুর থেকে জল নিয়ে আসছিল। রাজার মা বাড়ির উঠোনে ছিলেন। এত দেরি কেন হলো? তোর আসামির জন্যই তো আমার ছেলেকেও তো কাজ দেখতে হয় না, তুই তো শুধু। মায়ের কথা শেষ করার আগেই রাজা আসে। শক্ত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে, মা, তুমি ওকে কিছু বলবে না, ওর কোনো দোষ নেই। জল আনা বা রান্নার জন্য আমি একজন কাজের লোক রাখছি। সুমিকে এসব করতে হবে না। কাজের লোক? এত খরচ? হ্যাঁ, খরচ। আমার স্ত্রীর সম্মান তার চেয়ে অনেক বেশি দামি। আর কোনো দিন সুমিকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। রাজা সুমির হাত থেকে জলের কলসিটা নিয়ে নেয়। সুমি মুগ্ধ হয়ে রাজার দিকে তাকায়। এই রাজার জন্য তার হৃদয় এবার আর ঘৃণা নয়, এক গভীর কৃতজ্ঞতা জন্ম নেয়। তার মনে হয় সেই পাগলামো ভালোবাসার আড়ালে থাকা মানুষটা আসলে খুবই সরল আর যত্নশীল। সুমি তখন রাজার হাত থেকে জলের কলসিটা নিজেই নেয়। না, তুমি রাখো, আমি পারবো। তুমি তো সারাদিন কাজ করো। সুমির এই সামান্য আন্তরিকতাটুকু রাজার কাছে বিশাল প্রাপ্তি ছিল। সে হাসি মুখে সুমির দিকে তাকায়। আমি সব কাজ করতে পারি, কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারি না। সেই রাতে তাদের ঘরে এক মিষ্টি নীরবতা বিরাজ করে। রাজা ও সুমি দুজনে খাটে শুয়েছিল। মাঝে ছিল কিছুটা দূরত্ব, কিন্তু তাদের হৃদয়ের দূরত্ব যেন আর নেই। ধীরে ধীরে রাজার দিকে সরে এসে, আমি তোমায়
আমি তোমাকে খুব ভালো বুঝেছিলাম রাজা। তোমার পাগলামো, ভালোবাসা, আমার ভয় সব মিলিয়ে আমাদের জীবনটা এমন তিক্ত হয়ে গেছিল। আবেগাপ্লুত কণ্ঠে না সুমি, ভুল আমারই ছিল। আমি তোমাকে অসম্মান করে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তুমি যেদিন আমাকে তোমার স্বামী হিসেবে মেনে নিলে সেদিনই আমি বুঝেছিলাম আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। সুমি রাজার কপালে হাত রাখে। তার শরীরে তখনও রাজার প্রতি সেই পুরনো অধিকার বোধ আছে, তবে তা এখন ভালোবাসার উষ্ণতায় পূর্ণ। নিপার ঘটনা, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, আমাকে ক্ষমা করো। সুমির হাত ধরে আমার কোনো ক্ষমা চাই না, শুধু তোমার বিশ্বাস আর এই নৈকট্যটুকু চাই। আমি জানি আমি তোমাকে মন দিয়েই ভালোবাসি। সুমি রাজার বুকে মাথা রাখে। তার চোখ বন্ধ। তার জীবনের সব ঝড় যেন থেমে গেছে। যে সম্পর্ক জোর করে চাপানো হয়েছিল, যে ঘরে ছিল শুধু ঘৃণা আর তিক্ততা, আজ সেই ঘরেই ভালোবাসার প্রথম অঙ্কুরোদ্গম হয়। সুমি বুঝতে পারে রাজার এই পাগলামো ভালোবাসা তাকে হয়তো চরম অপমান দিয়েছে, কিন্তু তার ভেতরের সততা আর যত্নশীলতায় তাদের সম্পর্ককে বাঁচিয়েছে। আমি তোমাকে ভালোবাসি রাজা। সুমির এই স্বীকারোক্তি রাজার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ছিল। তার দীর্ঘদিনের পাগলামো ভালোবাসা আজ পূর্ণতা পেল। সেই রাতে তাদের মাঝে কোনো ব্যবধান রইল না। জোর করে চাপানো বিয়েটি অবশেষে সত্যিকারের ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ল। তারা একে অপরের কষ্ট ভুলিয়ে নতুন আশায় বুক বেঁধে এক নতুন জীবন শুরু করলো। রাজা ও সুমির ভালোবাসা পরিণতি পেয়েছে। তারা একে অপরের কষ্ট ভুলিয়ে দিয়ে নতুন জীবন শুরু করেছে। এবার তাদের লক্ষ্য হলো সমাজের চোখে নিজেদের সম্মান পুনরুদ্ধার করা এবং পরিবারের পূর্ণ সমর্থন অর্জন করা। রাজা ও সুমির জীবনে এখন ভালোবাসার বসন্ত। তাদের বোঝাপড়া গভীর হয়েছে। সুমি এখন রাজার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত, আর রাজা তার সবটুকু দিয়ে সুমির সম্মান রক্ষার চেষ্টা করে। তাদের দাম্পত্য জীবনের পরিবর্তন চোখে পড়ার মতোই ছিল। সুমির মুখ থেকে বিষাদের ছায়া সরে গিয়ে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাজা এখন মায়ের কোনো কথাই চুপ করে শোনে না। সুমির পক্ষে জোরালোভাবে কথা বলে। একদিন সকালে সুমির শ্বশুরমশাই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তির সাথে বৈঠক করেছিলেন। তাদের আলোচনার বিষয় ছিল রাজা ও সুমির কলঙ্ক। আপনাদের এই কলঙ্কের জন্য তো আমাদের মাথা হেট। আপনাদের ছেলে বউকে তো দেখালে লোক এখনো ফিসফিস করে। হ্যাঁ, বিয়ের দিন এমন কেলেঙ্কারি, এই পরিবারকে তো সমাজ থেকে। তাদের কথা শেষ হওয়ার আগেই রাজা সেখানে প্রবেশ করে। তার চোখে কোনো ভয় নেই, আছে এক আত্মবিশ্বাস। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে, আপনারা কি নিয়ে কথা বলছেন কাকা? তোমার কথা আর তোমার স্ত্রীর কথা। তোমরা আমাদের সমাজের নিয়ম ভেঙেছ। আস্থা নিয়ে, নিয়ম আমি হয়তো ভেঙেছি, কিন্তু ভালোবাসা প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, আমার ভালোবাসার প্রকাশটা জঘন্য ছিল। আমার স্ত্রীর প্রতি সেই অসম্মানের জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমরা এখন স্বামী স্ত্রী, আমরা সুখেই আছি। আপনারা যদি আমাদের সম্মান না দেন তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমার স্ত্রীর সম্মান এখন আমার হাতে। রাজার এমন স্পষ্ট কথা শুনে গ্রামের লোক কিছুটা অবাক হয়। তাদের জানা রাজা ছিল লাজুক, কিন্তু এই রাজা আত্মবিশ্বাসী। ঠিক তখনই সুমি সেখানে চা নিয়ে আসে। তার মুখে এক স্নিগ্ধ হাসি, চোখে স্বাভাবিক দীপ্তি। সুমির দিকে তাকিয়ে গ্রামের লোকেরা কিছুটা থমকে যায়। তাদের মনে হয় এত কিছুর পরও মেয়েটি শান্ত এবং সুখী। কিন্তু তোমাদের এই বিয়ে তো সমাজের চোখে। সমাজ কি ভাবলো তা নিয়ে আমরা আর ভাবি না। আমরা একে অপরের পাশে আছি, এটাই যথেষ্ট। আপনারা জানেন আমার বাবা মায়ের ব্যবসায় কত ক্ষতি হয়েছে। আত্মীয় স্বজনরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবু আমার স্ত্রী আমাকে ছেড়ে যায়নি। যেই মেয়ে এত অপমানের পরও তার স্বামীকে বিশ্বাস করে, তার মতো সতী এই গ্রামে কজন আছে? সুমির দিকে তাকিয়ে গ্রামের লোকজনের মুখে চাপা গুঞ্জন শুরু হয়। তারা বুঝতে পারে
রাজার কথাই যুক্তি আছে। সুমির নীরব ধৈর্য এবং রাজার আজকের প্রতিবাদ তাদের চোখে নতুনভাবে ধরা দেয়। কিছুদিন পর রাজার বাবা মায়ের পক্ষ থেকে সুমিকে নিয়ে আর কোনো কথা শোনা যায় না। তারা বুঝতে পারেন ছেলের জেদের কাছে তাদের সব রাগ ব্যর্থ। বরং তারা দেখেন সুমির আগমনের পর রাজার মধ্যে এক অদ্ভুত দায়িত্ববোধ এসেছে। সে এখন বাবার ব্যবসায় মনোযোগ দিয়েছে, কাজে ফাঁকি দেয় না। প্রায় 6 মাস পর গ্রামে এক বড় ধর্মীয় উৎসবের আয়োজন হয়। সুমির শাশুড়ি বাধ্য হয়ে সুমিকে সেই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেন। সুমিকে আজ আর সেই এক কাপড় নয়, রঙিন একটি শাড়ি পরিয়ে দেয় রাজা। তারা দুজন একসাথে মেলায় যায়। গ্রামের সেই সব মানুষ যারা একদিন সুমিকে কলঙ্কিনী বলে ফিসফিস করত, আজ তারা রাজাকে সুখী দেখে অবাক হয়। তুলি ও সুমির বাবা মাও মেলায় আসেন। তারা সুমিকে সুখী দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ফিসফিস করে সুমিকে, কে রে, সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ আপা, সব ঠিক। রাজা আমাকে এখন খুব ভালোবাসে, আর আমিও। রাজা তখন সুমির হাত ধরে সবার সামনে দাঁড়িয়েছিল। গ্রামের মানুষজন তাদের দিকে আর ঘৃণার চোখে তাকায় না, বরং এক সুখী দম্পতির দৃষ্টিতে দেখে। ধীরে ধীরে তারা বুঝতে পারে রাজা জোর করে বিয়ে করলেও তার ভালোবাসার গভীরতা সুমির জীবনকে বাঁচিয়েছে। সময়ের সাথে সাথে সুমি ও রাজা তাদের ব্যবহার, ধৈর্য আর পরস্পরের প্রতি শ্রদ্ধার মাধ্যমে সমাজের চোখে নিজেদের সম্মান পুনরুদ্ধার করে। তাদের জীবনের সেই কলঙ্কিত অধ্যায় ভুলে গিয়ে গ্রামের মানুষ তাদের দাম্পত্যকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। ভালোবাসার জয় হয়। রাজা ও সুমির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শেষ। তারা ভালোবাসা ও সম্মানের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাদের এই নতুন যাত্রা হয়তো অন্যদের জন্য এক উদাহরণ হয়ে থাকবে। ভালোবাসার আলোয় তাদের ঘর এখন আলোকিত। গ্রামের মানুষের অপবাদ, শাশুড়ির বিরক্তি সবই এখন অতীত। রাজা ও সুমি তাদের ধৈর্য, সততা এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে নিজেদের সম্মান পুনঃপ্রতিষ্ঠিতা করেছে। দেখতে দেখতে আরও 1টি বছর কেটে গেল। চিলেকোটা সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি আজ এক ম্লান অতীত। এখন তাদের জীবনে নতুন আনন্দ। সুমি গর্ভবতী। এই খবর শুনে রাজার বাবা মাও তাদের ভুল বুঝতে পারেন। তাদের ভেতরে জমে থাকা সব গ্লানি মুছে যায়। সুমির কপালে হাত বুলিয়ে, মা সুমি, সাবধানে থাকিস। রাজাকে বলিস এখন থেকে তোর দিকে যেন বেশি খেয়াল রাখে। সুমির শাশুড়ির এই পরিবর্তন দেখে সুমির চোখ জলে ভরে আসে। এই মানুষটি একসময় তাকে কুলোটা বলে অপমান করতেন, আজ তিনি তাকে মায়ের স্নেহে কাছে টেনে নিলেন। রাজার চোখে তখন এক গভীর শান্তি। তার ভালোবাসা শুধু তার স্ত্রীকে ফেরায়নি, তার পরিবারকেও ফিরিয়ে দিয়েছে। একদিন রাতে সুমি আর রাজা তাদের ঘরে বসেছিল। হাতে হাত রেখে তারা ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। বাইরে তখন মৃদু বাতাস বইছে। আচ্ছা রাজা, সেদিন যদি তুমি অমন পাগলামি না করতে, তবে আজ আমাদের জীবনটা কেমন হতো? হয়তো সুখে থাকতো না আপা। তুমি অন্য কাউকে বিয়ে করতে, আমি হয়তো নিজেকে শেষ করে দিতাম। আর তোমার জীবনে এই যে ভালোবাসা, এই যে আনন্দ, এসব আসতো না। আমার ভালোবাসাটা এসেছিল ভুল পথে, কিন্তু তার ভিত্তি ছিল খাঁটি। রাজার বুকে মাথা রেখে, তুমি আমার নিয়তি রাজা। আমাদের সম্পর্ক হয়তো ঘৃণা দিয়ে শুরু, কিন্তু এখন তা চিরন্তন ভালোবাসার বাঁধনে বাঁধা। রাজা সুমিকে জড়িয়ে ধরে, তাদের জীবন যেন এক কঠিন উপাখ্যান। যে গল্প শুরু হয়েছিল জোর, অপমান আর কলঙ্কের মধ্য দিয়ে, তা শেষ হলো ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের এক মধুর পরিণতিতে। সুমি ও রাজার এই যাত্রা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভালোবাসা যদি খাঁটি হয় তবে সব বাধা অতিক্রম করা যায়, সব কলঙ্ক মুছে ফেলা যায়। তাদের দাম্পত্য জীবন গ্রামের মানুষের কাছে এক শিক্ষা হয়ে রইল, যেখানে আবেগের ভুল পথও শেষ পর্যন্ত সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে।